যে সিনেমারও প্যাটার্নটা আস্তে আস্তে একটু সিরিয়ালের দিকেই যাচ্ছে। অনেকজন ডিরেক্টরকে দেখেছি তারা খুব ইমপেশেন্ট। কাস্টিংটা কিন্তু ডিরেক্টরের হাতে নেই। সত্যজিৎ রায় কিন্তু রাস্তা থেকে অ্যাবসলিউটলি তাই। ইন্দ্রনীল মল্লিক মিউজিক বলে আমার ইউটিউব চ্যানেল, মোনার সাথে আমার একটা কাজ তোমায় দিলাম গানটার নাম, রনি সেখানে ডিরেকশন দিয়েছে। পুর কথা জন্য সিলেক্ট হই। প্রথমে আমাকে প্রচুর ক্রিটিসিজম ফেস করতে হয়েছিল। সিনিয়র অনেক আর্টিস্ট যারা হঠাৎ করে চান্স পেয়ে গেছে, বেশ কয়েকজন ছিল যারা ক্রিটিসাইজ করেছে, কয়েকজন ছিল তারা আমাকে ডিরেকশন দেখিয়েছে। জয়িতা, রীতা দত্ত চক্রবর্তী, আমার অস্তিত্ব আজকে অনেকটা তাদের জন্য। বিকাশের জায়গাটা খুব কম আমাদের ইন্ডাস্ট্রিতে। জেনেটিক্স এর মধ্যে সুভাষচন্দ্র আছে, আমাদের জেনেটিক্স এর মধ্যে রবীন্দ্রনাথ, সোশ্যাল মিডিয়া আছে। ফেমটা খুব ইজি হয়ে গেছে। দ্য ফিল্মস অ্যান্ড দ্য প্রোডাক্টস ইউজ টু মেক স্টার্স। রাইট নাও দ্য প্রোডাক্টস ইউজ দ্য স্টার্স টু গেট ফেমাস। সিরিয়াল নাম্বারস দিতে পারছে না, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। কেউ লস প্রজেক্ট চালাতে চাইছে না। আমাকে বলেছিল প্রডিউসার যে যেহেতু তুই পারছিলি না, আমি ভেবেছিলাম তোকে রিপ্লেস করে দেবো। শুধুমাত্র ফেমের জন্য এই ফর্ম অফ আর্টটাকে ভালোবেসো না। মোদ্দা কথা হচ্ছে কাবিল বানো। যখন তোমার কাজ থাকবে না, তো কাজ নেই কেন মাথায় হাত দিয়ে বসে পড়ো না। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে যিনি অতিথি, তিনি আমাদের সবার বাড়িতে প্রতি সন্ধ্যায় আমাদের মা বোনেরা বা আরও অনেকে যেটা দেখতে ভালোবাসে, সেই টিভি সিরিয়ালের একটা অংশ। তিনি একজন বেশ নামকরা অভিনেতা, খুব সুন্দর তিনি অভিনয় করেন। তার অভিনয়ের বলার আগে আমরা বলি, আমাদের প্রথম যিনি অতিথি ছিলেন মোনা, এবং তারপর আরেকজন অতিথি ছিলেন অভিষেকবাবু। তো তিনি রিসেন্টলি তাদের সঙ্গে একটা মিউজিক ভিডিও কাজ করেছেন এবং খুব ভালো অভিনেতা তিনি। তো তার সঙ্গে আলাপ করব। তার আগে জানিয়ে দিই তিনি এখন আকাশ কুসুমে অভিনয় করছেন ঋষভ চরিত্রে, এবং শুভ বিবাহ স্টারে একটা সিরিয়াল হয়, তাই তিনি সার্থক চরিত্রে প্লে করছেন। তো তার সঙ্গে একজন আড্ডা দিয়ে তার সঙ্গে জানি টিভি সিরিয়ালে কাজ করার চ্যালেঞ্জ, তার ভবিষ্যতে পরিকল্পনা এবং আরও অনেক কিছু। তো চলুন আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই আজকের আমাদের অতিথি ইন্দ্রনীলের সঙ্গে। নমস্কার। নমস্কার। কেমন আছো? চলে যাচ্ছে, মোটামুটি কাজকর্মের মধ্যে আছি। মানে ক্রিয়েটিভ মানুষের আমার মনে হচ্ছে কাজকর্মের মধ্যে থাকাটা, মানে ক্রিয়েটিভিটির মধ্যে থাকাটাই ভালো থাকা। তো ভগবানের আশীর্বাদে এবং দর্শকের আশীর্বাদে আমি বলবো, ইনফ্যাক্ট ফ্যামিলির সাপোর্টে, তোমাদের সকলের সাপোর্টে ভালোই চলছে। আসতে কোনো অসুবিধা হয়নি? না না, অ্যাবসলিউটলি না। এটা তো আমার বাড়ির খুব কাছে বেসিক্যালি। তাহলে ভালো ব্যাপার। আর যেটা বললাম এর আগে, আমাদের এখানে তোমারই একজন প্রিয় অভিনেত্রী মোনা, তিনি এসেছিলেন। তিনি তাদের দিয়ে শুরু আমাদের এখানে। তো মোনা, যদি ওই দেখে থাকো, তোমাকে আরেকবার ধন্যবাদ, তোমার থেকে শুরু হয়েছিল। এবং আজকে তার সঙ্গে তুমি কাজও করেছো অ্যাবসলিউটলি, হ্যাঁ, মিউজিক ভিডিও। শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্টর। মানে সত্যি কথা বলতে কি, আমাদের ইন্ডাস্ট্রিতে খুব বাছা বাছা কিছু অ্যাক্টার্স আছে যারা, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, যে যারা ইনস্ট্যান্টলি চোখে জল নিয়ে চলে আসতে পারে। কারণ অনেকে কি করে যে এক্সটার্নালি, মানে আর্টিফিশিয়ালি, মানে গ্লিসারিন দিয়ে অনেকে চোখে জল আনে। তো আমি মোনাকে দেখেছি যে ইনস্ট্যান্টলি আর কি বললেই কিন্তু সেই চোখে জলটা চলে আসে, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আমরা কাঁদতে খুব ভয় পাই, বা নিজেদেরকে উইক হিসেবে পোর্ট্রে করতে খুব ভয় পাই। সেটা যদি অভিনয়ের ক্ষেত্রে, মানে কাজের ক্ষেত্রেও হয়, সেটাও আমরা একটু হেজিটেট করি। বাট আমি বলবো যে হ্যাঁ, অনেক সিচুয়েশনে হয়তো সত্যি গ্লিসারিন, যেরকম সারাদিন যদি শুটিং করি, সেখানে সত্যিকারের ওই কাঁদতে কাঁদতে অশ্রু শুকিয়ে যায়। তো সেইটা আনাটা ডিফিকাল্ট। তখন একটা এক্সটার্নাল, বা আমি বলবো যে আর্টিফিশিয়াল ওয়ে ইউজ করতে হয়, আর কোনো অপশান থাকে না। কিন্তু ওই ন্যাচারালি যেগুলো ছোট কাজ, মানে ছোট ডিউরেশনের কাজ, সেগুলোতে আমি বলবো যে ওই যে ন্যাচারালি যে জিনিসটা আনা, আমার মনে হচ্ছে সেটাই একটা খুব বড় অভিনেতার, মানে ভালো অভিনেতার পরিচয় আর কি। এটাই হচ্ছে আমি দেখেছিলাম, এবং মনের সাথে কাজ করতে আমার খুব ভালো লেগেছে। একজন দারুণ অভিনেত্রী। ছোটোবেলা থেকে আমরা ওকে বাচ্চাবেলায় দেখেছি, এবং এটা আমার ব্যক্তিগত মতামত, এবং শুধু আমার না, আমার যেসব বন্ধুবান্ধব বা আমার চেনা জানা যারা প্রথম পডকাস্টটা দেখে মোনার, তারা সবাই বলেছিল যে ভাই এই আরও কাজ করছে না কেন, মানে ছোটোবেলায় দেখেছি, এর তো স্টার হওয়ার কথা বাংলায়। সেটা নিয়ে মোনার সঙ্গে কথা হয়েছে, এবং মোনার পডকাস্টটা যেটা বলেছে, এবং আমরা আশাবাদী হয়তো মোনাকে ভবিষ্যতে এমন কোনো কাজ পাবে, বা এমন আরও কাজ করবে যেখানে ও যেটাও ডিজার্ভ করে সেটাও পাবে। অ্যাবসলিউটলি, এটা আমার বিশ্বাস করি।
তো তোমার মোনা এবং অভিষেকের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল? এক্সপিরিয়েন্স বলতে অভিষেক মানে রনি, ওকে আমি রনি বলে ডাকি। তো রনির সাথে তো আমার একসাথে আমরা একসাথে আগে মিউজিক করেছি, ঠিক আছে। ও তখন ড্রামস বাজাতো, আমি গাইতাম। তারপরে রনির এটা একটা আমি বলবো যে খুব ম্যাসিভ চেঞ্জ, যে ও নিজে সং রাইটার, কম্পোজার এবং মানে হি ইজ আ ফ্যান্টাস্টিক ডিরেক্টর অ্যাজ ওয়েল, ঠিক আছে। এবং ওর মধ্যে অদ্ভুতভাবে একটা কি বলবো, একটা সাবেকি ব্যাপার আছে। মানে এখনকার অনেকজন ডিরেক্টর, উইথ অল ডিউ রেসপেক্ট, অনেকজন ডিরেক্টরকে দেখেছি তারা খুব ইমপেশেন্ট বেসিক্যালি, ঠিক আছে। এবং একজন পারফর্ম না করতে পারলে বা কোনো কিছু গন্ডগোল হলেই তারা চেঁচামেচি করে ফেলে, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে ডিরেকশন ইজ আ ভেরি কুল হেডেড জব, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু সিচুয়েশন আমি বলবো যে ডেফিনেটলি মানে ওই ব্যালেন্সটা রাখাটা খুব ইম্পর্টেন্ট, বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে কোথায় আমাকে মাথা গরম করতে হবে আর কোথায় আমাকে ঠান্ডা থাকতে হবে। তো রনির মধ্যে ওই ব্যাপারটা খুব ভালো রকম আছে এবং হি ইজ ভেরি সর্টেড। যে আমি মানে যাদের এডিটটা জানা আছে, যেই ডিরেক্টরের এডিট এবং সমস্ত কিছু মানে যা যা সার্কেলের মধ্যে আছে যেটা জানা আছে, তাদের কাজটাও খুব আমি বলবো সর্টেড হয় এবং বাকি টিমের ওপরেও প্রেশারটা খুব কম পড়ে, কারণ আননেসেসারি কোনো কাজ কিন্তু সেই শুটিংয়ে হয় না। তো রনির ক্ষেত্রে আমি সেটা দেখেছি এবং ওর সাথে কাজ করে এবং মোনার সাথে কাজ করে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক, যেটাকে বাংলায় মেলবন্ধন বলি। তো ওই কেমিস্ট্রিটা খুব কাজ করেছে আমাদের এবং সেই কেমিস্ট্রিটা খুব দরকার। মানে আর্টিস্ট মানে ইটস এ টিম ওয়ার্ক। মানে সবাই যদি মনে করে যে না এটা আমার কাজ, ঠিক আছে, বাকিদের কাজটা পার্টিকুলারলি কেমনভাবে তারা করছে বা কেমনভাবে আমার কাজটা তাদের কাজটাকে এফেক্ট করছে, ইট ডাজেন্ট ম্যাটার, সেটা খুব ভুল কথা। গোটাটা একটা টিম ওয়ার্ক। সুতরাং আমি বলবো যে সেই দিক দিয়ে মোনা এবং রনির সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আই মিন দে আর ভেরি মানে অফকোর্স রনির সাথে তো অনেক দিনের আলাপ, কিন্তু মোনার সাথেও আমি একটা প্রজেক্ট আগে করেছিলাম, কিন্তু শি ইজ ভেরি কোঅপারেটিভ। যেটা আমাদের আমি বলবো যে ক্রিয়েটিভ কাজটা কিন্তু একটা নার্ভাস সিস্টেমের ব্যাপার, ঠিক আছে। তো যতটা নার্ভাস সিস্টেমটা আমাদের রিল্যাক্স থাকবে তত কাজটা কিন্তু সুস্থ হবে এবং কাজটা ভালো হবে। তো এইটা আমার মনে হচ্ছে যে ওই টিমের সাথে আমার খুব কাজ করেছে। দুর্ধর্ষ বললে। এবং তুমি দুটো জিনিস আমি এখানে বলবো যে আমি কোনোদিন অভিষেকের সঙ্গে কাজ করার সুযোগ পাইনি, বাট তুমি বললে না ওই খুব কুল হেডের কাজে থাকার, অবশ্যই এর কিছু ড্রব্যাকও আছে যেটা একজন পরিচালক হিসেবে আমি ফেস করেছি। কারণ লোকজন টক্সিক কালচারে কাজ করতে করতে এতটাই অভ্যস্ত যে যখন কেউ সামনের জনকে ধরে নেয় যে সে ঠান্ডা মাথায় কাজ করছে, সে ধরে নেয় হয়তো ডিরেক্টরের কোনো দম নেই কাজ করার। এই জাজমেন্টটাই পেয়েছি। মানে এটা কাজের ভীষণ ক্ষতি হয় ভীষণই রকম ভাবে। এটা আমি বলবো এটা শুধু আমাদের কাজের দিক নয়, এইটা একটা জীবনের নিয়ম, ঠিক আছে। মানুষ ভদ্রতা, সভ্যতা এগুলোকে উইকনেস বলে মনে করে। আমি এটা বলতেছিলাম, এটা আমার জীবনে খুব বড় একটা পয়েন্ট। মানে আমি যদি পডকাস্টে বলা শুরু করি এটা 1 ঘন্টা কেটে যাবে, কিন্তু আমি জানি যে যারা এটাকে পেশেন্টলি যারা ধৈর্য রেখে বা লোকের সঙ্গে ভালো ভদ্র রেখে কাজ করতে ভালোবাসে, তাদের অন্য একটা দিকও ফেস করতে হয় যেটা খুব ভালো না। এবং সেটা কোনো মানে নেই। মানে আমি যদি তোমার সঙ্গে ভালো বিহেভ করছি, তুমি কেন আমার সঙ্গে খারাপ বিহেভ করবে? মানে গ্রেটফুল বা অ্যাটলিস্ট থ্যাঙ্কফুল যে আমার মেনে নিচ্ছে। কিন্তু যাই হোক, আর এই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি এখন বিষয়টা ওরকমই দাঁড়িয়ে গেছে যে কেউ ভালো ব্যবহার করলে উই আর থ্যাঙ্কফুল। মানে যেখানে ভালো ব্যবহারটা কিন্তু নর্মালি আসা উচিত, এটাই হওয়া উচিত বেসিক্যালি। কিন্তু সেটাকে আমরা আবার উইকনেস ধরে নিই যে এ এত ভালো ব্যবহার করছে, তার মানে মিন করছে আর কি, ঠিক আছে, চলো এর উপর আমি এক্স্যাক্টলি আমি বলছি তোমাকে আমার সঙ্গে মানে আমি বা অভিষেক যেই বা তুমি যে কারোর সঙ্গে ভালো ব্যবহার করছে তাকে থ্যাঙ্কফুল থাকা দরকার নেই, না না গ্রেটফুল থাকা দরকার নেই, ঠিক আছে। কিন্তু আমি বলছি সেই জায়গাটা তুমি একটা ভদ্রতা রাখতে পারো, ঠিক আছে। এটা উইকনেস না, একদমই জাস্ট তার বাবা মা তাকে ভালোভাবে বড় করেছে, ঠিক আছে, সেটা তো উইকনেস হতে পারে না কখনোই। আর আমি একটা খুব বাজে জিনিস, এটা একটা খুব বড় কারণ আমি তোমাকে বলছি, তুমি নিজে একজন অভিনেতা এবং অনেক বেশি কাজ করেছো অনেক জায়গায়। আমি একটা খুব বাজে একটা দিক দেখেছি কাজ করার, যে শিল্পীরা না, ম্যাক্সিমাম শিল্পীরা যে কোনো মানে প্রফেশনে বলছি, ক্যামেরা থাকতে পারে, যারা ক্যামেরার সামনে আছে, তারা না কিছুতেই নিজের উইকনেসটা ধরা পড়ে যাক চায় না। এবং এটা সমস্যাটা কি, ধরে নাও তুমি যদি আমার অভিনেতা হও, আমার সাথে কাজ করতে আসো, ঠিক আছে, তো রাদার তুমি আমার সামনে উইকটা দেখিয়ে দাও, তোমার উইকনেসটা যেন ক্যামেরায় না আসে, কারণ ক্যামেরায় তোমাকে লাখ লাখ লোক দেখবে, ওটা আরও খারাপ। বাট ম্যাক্সিমাম লোকজন যখন আমি তোমাকে উইকনেস ধরে নিচ্ছি, তারা ঠিক করার জায়গায় তারা চিৎকার করে ব্যাপারটা এমন করে দেয়
যে সেটা বাকি দর্শক দেখে ফেললো, এটা একটা খুব বাজে একটা সিচুয়েশন। এটা আমি বলবো যে এটার পেছনে আবার একটা সাইকোলজিক্যাল সাইকোলজি আছে, সেটা পার্টিকুলারলি যেটা আমি খুব নাম করা একজন অভিনেত্রী আর কি, সুচিত্রা সেন, ঠিক আছে। তো তিনি নিজের ওই ইমেজটাকে ধরে রাখবেন বলে তিনি কিন্তু শেষ মানে বয়সে উনি কিন্তু পাবলিকের সামনে আসেননি, ঠিক আছে, কারণ উনি চাইতেন যে ওই ইমেজটাই যাতে আমি ধরে রাখতে পারি দর্শকের কাছে। এবং আমার কোথাও মনে হয় যে এটা একটা ওই গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, মানে দর্শকও অনেক সময় কি হয় যে এইটা দর্শক মাঝে মাঝে একটু কিছু কিছু ক্ষেত্রে, আমি সব ক্ষেত্রে বলছি না, একটু মাঝে মাঝে জাজ করে ফেলে যে আচ্ছা এই মানুষটা এই কথাটা বললো বা এই মানুষটার এই উইকনেসটা ধরা পড়ে গেল, তার মানে হি অর শি ইজ জাস্ট লাইক আস, উইচ ইজ ট্রু, উইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু। কিন্তু আমরা অ্যাকচুয়ালি সিলভার স্ক্রিন বলো বা টিভিতে বলো বা বোকা বক্সে বলো, আমরা নিজেকে পোর্ট্রে করে করে ওটা একটা অভ্যেসে এমন দাঁড়িয়ে গেছে যে আমরা আমাদের উইকনেসটা আমরা পার্টিকুলারলি দেখাতে পছন্দ করি না। নাম্বার ওয়ান, কারণ এমনি মানুষ নিজে নর্মাল লাইফে নিজের উইকনেসটা, একটু আগে যেটা বলছিলাম যে নিজের উইকনেসটা কিন্তু পোর্ট্রে করতে পছন্দ করে না, আমি যে উইক এটা দেখাতে পছন্দ করে না। এবার এখানে অভিনেতা মানে অলমোস্ট ভগবানের কাছে, তো পার্টিকুলারলি তাই জন্য সেইটা সবসময় মাথায় খেলে যে মানে যেখানে আমরা নর্মাল নিজের জীবনে নিজের উইকনেস পোর্ট্রে করতে চাই না, ভগবানের কাছাকাছি হয়ে, ঠিক আছে, উইচ ইজ ভেরি আনট্রু, ঠিক আছে, ভগবানের কাছাকাছি হয়ে, এটা অ্যাকচুয়ালি আমি বলবো যে এটা দর্শকের পার্সপেক্টিভ এবং দর্শকের ভালোবাসা, ঠিক আছে। আমি বলবো যে ভগবানের কাছাকাছি বলতে ইটস নট দ্যাট, দর্শকের ভালোবাসা। আই এম অ্যাবসলিউটলি, আমি বলবো যে এটাই, প্লিজ এইভাবেই আমাদের ভালোবাসতে থাকুন। কিন্তু আমি বলছি যে ওই যে নিজেকে ভগবান হিসেবে যখন আমরা দেখছি মানে ভালোবাসার দিক দিয়ে, তখন আমাদের মনে হচ্ছে আরও সেটাকে পোর্ট্রে না করাটা বোধহয় বেটার হবে। তো সেই সাইকোলজিটা সবসময় আমাদের মাথায় খেলতে থাকে, তো তাই জন্যই বোধহয় না, এখানে তুমি একটা অন্য একটা পার্সপেক্টিভ বললে যেটা আমি এগ্রি করছি, বাট আমার মনে হয় এখানে একজন পরিচালকের সঙ্গে একটা অ্যাক্টরের, অভিনেতার ট্রাস্ট থাকাটা খুব জরুরি, খুব দুদিকেই। আমার মনে হয় আমি যদি তোমাকে একটা কোনো চরিত্রে কাজ করে থাকি এবং আমার এখানে যারা ক্যামেরা করছে তারা হয়তো অভিনয় করে না কোনোদিনও, এবং তাদের আমার মনে হলো এরা আমার কোনো চরিত্রের সঙ্গে যাচ্ছে, যে মোমেন্টে আমার ক্যামেরা অন হয়ে গেল এবং দুজন চরিত্র অভিনয় করছো, আমি মনে করি সেই মোমেন্টে দাঁড়িয়ে পৃথিবীর আর কেউ ওই দুটো চরিত্র এই দুজনের থেকে ভালো প্লে করতে পারবে না, আমার কাছে আর কেউ পারবে না, আমি সেই বিশ্বাস রাখি। এবার সমস্যাটা কি হয়ে যায়, আমি তোমাকে যে সমস্যাটা বলছি, কারণ এটার জন্য না আমার প্রচুর ভালো ভালো প্রজেক্ট খারাপ হয়েছে, ঠিক আছে, মানে খারাপ হয়েছে বলবো না, পরে তো মেকআপ হয়ে যায়, এই ইন্টারভিউতে তো মেকআপ করে দিতেই পারি, সামনে একটা ঠিক করে দিচ্ছে বা তাকে জায়গা কমিয়ে দিচ্ছে, সে বুঝতে পারছে না, বাট এগুলো না বুঝতে পারি সামনে কি হচ্ছে। এবার সমস্যাটা কি হয়েছে ধরো না, ওটাতে পরে আসছি, মানে এবার এটা কি হচ্ছে দাঁড়িয়ে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, কারণ আলটিমেট জিনিস হচ্ছে কি, আমি মনে করি গল্পটার থেকে বড় কেউ না, গল্পটা হয়তো যে ডিরেক্টর আমি লিখেছি বা হয়তো আমি পোর্ট্রে করছি, কিন্তু যে মোমেন্টে গল্পটা বানানো হচ্ছে ওই গল্পটা আমার থেকে 1000 গুণ বড়, ওর থেকে ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে। তো আনলেস তোমার এটা কেন মনে হবে যে একজন ডিরেক্টর তোমার কাজটা খারাপ করে দেবে, বা একজন ডিরেক্টরের কেন মনে হবে তোমার একটাও ইচ্ছে কাজ খারাপ করে দেবে, এই ট্রাস্টটা থাকা খুব জরুরি, ঠিক আছে, এটা মনে হয়। এবার এটা হয় না সবসময়, আমি মানছি না, এবার এইটা আমার মনে হয় থাকাটা খুব জরুরি। আর একটা জিনিস যেটা তুমি বললে মানে মোনাকে নিয়ে, ঠিক আছে, মোনার একটা জিনিস আমি তোমাকে বলি, মোনার সঙ্গে প্রথম কাজ করতে গেছি আমরা, তো মোনার প্রথম কাজে আমাদের সঙ্গে একজন অভিনেত্রী ছিল না, এবং মোনার কাজটাতে প্রেজেন্ট থাকারও কথা ছিল না, ঠিক আছে। আমার একটা বন্ধুর সঙ্গে কাজ করছিলাম, তার বন্ধুও ছিল এবং অনেক কিছু ছিল, আমি ক্যামেরার সামনে বলছি না। তো মোনা শুটের দিন ছিল বন্ধু হিসেবে ছিল, প্রথমে বন্ধু হিসেবে ছিল, একজন আর্টিস্ট যে কাজ জানে, সেখান থেকে একজন প্রোডাকশনে আসলো, সেখান থেকে প্রোডাকশন সব সামলে নিল, সেখান থেকে সে ইনপুট দেওয়া শুরু করলো, পুরো ব্যাপারটা 1 ঘন্টার মধ্যে হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড দ্য ওয়ে সি ফ্ললেস, মানে সব কিছু এটা হচ্ছে কি লাগবে সাবি তোমার বলো, আচ্ছা এটা করতে হবে, আচ্ছা একে দিয়ে অভিনয় করতে হবে, আচ্ছা আমি করে দিচ্ছি, একে কি এটা এই ড্রেসটা করিয়ে দেবো, ঠিক আছে। কারণ খুব বেশি না ফিমেল মানে কোঅর্ডিনেট টিমে পাওয়া যায় না খুব বেশি সবসময়, কারণ ছোটো টিমে পাওয়া যায়, তো ফিমেল ছিল, তো অ্যাক্টরকে দেখিয়ে দেওয়া, ফিমেল অ্যাক্টরকে দেখিয়ে তার ড্রেসটা ঠিক করে দেওয়া, এগুলোর জবও না, ঠিক আছে, যেগুলো কিচ্ছু না, বুঝতে পেরেছি। এন্ড সি ইজ সো পারফেক্ট, মানে আমার কাজটা অতটা সুন্দর হতোই না যদি মোনা না থাকতো, এটা মোনাকে বারবার বলি। তো মোনা, আমি আবার বলছি থ্যাংক ইউ সো মাচ, সি ইজ আ জেম, মানে সি ইজ আ অ্যাসেট,
অ্যাবসলিউটলি তাই। না, যে কথাটা তুমি বলছিলে আমার মনে হলো যে এই যে সবসময় ওই যে মিউচুয়াল যে বিশ্বাসটা সেটা দুতরফাই সম্ভব কিন্তু। হয় না, অ্যাবসলিউটলি। সেটার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে এখন অ্যাকচুয়ালি কাস্টিংটা বেশিরভাগ জায়গায় কাস্টিংটা কিন্তু ডিরেক্টরের হাতে নেই। যেরকম আগে সত্যজিৎ রায় কিন্তু রীতিমতো আমি বলবো যে শুধু অডিশন নয়, সে একদম মানে রাস্তা থেকে অ্যাবসলিউটলি তাই। তো নিয়ে ওনার মনে হতো যে হ্যাঁ মানে এই চরিত্রটা এই মানুষটাই করতে পারবে। তো এখন সিচুয়েশনটা যেহেতু সেরকম নয়, এখন বিষয়টা হয়ে গেছে যে ক্রিয়েটিভ সেক্টরটা অনেকটা অফিসের মতো, ঠিক আছে? অফিসে একটা টিম রিক্রুট করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে তোমরা একে অপরের সাথে কাজ করবে। মানে হয়তো এরকম থাকতে পারে যে আমার মনে চলছে যে এ বাবা এ তো মানে একদম মানে একটা কথাতেই সে বুঝতে পেরে গেছে যে এ বাবা এ তো নিজের কাজটা ঠিক করে করতেই পারে না, কিন্তু আলটিমেটলি কাজটা করতে হবে কেন? কারণ আই এম রিক্রুটেড ইন দ্য টিম। তো এখন সিচুয়েশনটা অনেকটা সেই জায়গায় এসে পড়েছে, ঠিক আছে? মানে খুব কম ডিরেক্টর আছে যারা নিজেরা কাস্টিং করে। আমি যখন আমার জার্নি শুরু করি তখনও কিন্তু ডিরেক্টরই কাস্টিং করে। আমি যেরকম অভিজিৎ দাশগুপ্তর নাম নিচ্ছি, উনি কিন্তু পার্টিকুলারলি মানে হ্যাঁ আমাকে ডেকেছিল আরেকজন পুনম দেশমুখ বলে এসকে মুভিজ থেকে। তো ডেকেছিল পুনমদি, ডেফিনেটলি তাই। পুনমদি আর কি সামহাও বুঝতে পেরেছিল যে মানে ওয়ান্টেড টু ইউনো টেক আ চান্স উইথ মি, ঠিক আছে? যে যে চলো ও বোধহয় এটা করতে পারবে, এই কাজটা করতে পারবে, ঠিক আছে? কিন্তু পার্টিকুলারলি যে ডিসিশন মেকার অভিজিৎ দাশগুপ্ত, তো আমি সেটাই বলছি যে আগের টাইমটায় মানে একটা পার্টিকুলার টাইম অফ দি ডিরেক্টররাই সমস্ত কাস্টিং করেছে, ঠিক আছে? বেশিরভাগটা মানে মেজর কাস্টিং, মানে সবটা বলছি না, হয়তো সব ক্ষেত্রে বলছি না, বাট বেশিরভাগ ক্ষেত্রে, মানে এক্সেপশনস মাইট বি দেয়ার। তো ওই সমস্যাটা যখন যেটা হয় যে যখন লাভ ম্যারেজ হয় তখন সেই মিউচুয়াল ট্রাস্টটা থাকার কথা। আমি রিয়েল লাইফ সিচুয়েশনে যাচ্ছি না। যখন ট্রাস্টটা ওই লাভ ম্যারেজই ট্রাস্টটা ভাঙতে থাকে, কিন্তু থাকার কথা। এটা অনেকটা লাভ ম্যারেজের মতো। তো এখন যেটা হয়ে গেছে, এখন অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে গেছে, যে আমি জানি যে এই মানুষটার মধ্যে এই গন্ডগোল আছে, কিন্তু তাও আমাকে থাকতে হচ্ছে কেন? কারণ আমাকে রিক্রুট করা হয়েছে, ঠিক আছে? তো এবং অ্যারেঞ্জ ম্যারেজটা আরেকটা সমস্যা হচ্ছে, তুই বলে না বলছি। হ্যাঁ, তো এবার সেই ক্ষেত্রে আবার এটাও দেখা যেতে পারে যে অ্যারেঞ্জ ম্যারেজে এরকম হলো যে ইট ক্লিকড, ঠিক আছে? কিন্তু আমি বলবো যে দের ইজ আ হায়ার চান্স, কারণ যেহেতু এরকম অনেক সিচুয়েশন আছে যেখানে একে অপরের সাথে তারা প্রথম কাজ করছে, আমি এই পয়েন্টে আসছিলাম, প্রথম কাজ করছে, জানে না, এবং তারা প্রথম থেকেই জাজ করছে। যেরকম কি মানে একটা ওই যেটা বললাম অ্যারেঞ্জ ম্যারেজ, সেখানে একটা পার্টিকুলার না বন্ডিং আসতে বা একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে একটা সময় লাগে, ঠিক আছে? যেহেতু অচেনা মানুষ, তাই জন্য কিন্তু ওই নার্ভাস সিস্টেমটা অত ফ্লুয়েন্টলি কাজ করতে পারে না। এটা আমি বলবো দিস ইজ সায়েন্স, ঠিক আছে? খুব রেয়ার এরকম দেখা গেছে যে টু পিপল আর ভেরি রিল্যাক্সড ফ্রম দ্য ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে? সেটা আমি বলবো যে সেটা ইউনিক কেমিস্ট্রি, সেটা সবসময় দেখা যায় না। তো সেইটাই হয়ে গেছে সমস্যা, যে এই যে রিক্রুটমেন্ট আমি বলছি অ্যাজ এ টিম, সেখানে ওই মিউচুয়াল রেসপেক্টটা ফার্স্ট অফ অল তো মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাকচুয়ালি নেই, কারণ তার অচেনা মানুষ। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখনকার টাইমে ওই টাইম দেওয়াটা একটা খুব আমি বলবো যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, কারণ পিপল ডোন্ট হ্যাভ টাইম। এক্স্যাক্টলি। এবং একটা সমস্যা মানে আমি যেটা হাইলাইট করতে চাইবো, আজকে ধরুন তোমার সাথে আমার পডকাস্টে কথা বলছি, আমরা এরপর হয়তো আমরা একটু আগে কথা বলেছি, এরপরে হয়তো কথা বলবো, পরে আলাপ হলে হাই হয়তো কথাবার্তা হবে। তো কি আমরা দুজন জানবো প্রথমে দুজনকে, দেন সমস্যা। তারপর কি আমি যখন তোমাকে যদি কাস্ট করি, ঠিক আছে, এবার যদি তুমি আমাকে সময় দাও যে আমি একদিন অ্যাটলিস্ট একদিন তুমি আমাকে সময় দিলে রিহার্সালে আসার জন্য, বা 1 ঘন্টা কথা বললাম কি একটা নিয়ে, দেন তাহলে কি তুমি আমার সাইকোলজিটা বুঝতে পারবে, আমি সাইকোলজি বুঝতে পারবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়ে যায়, একটা কাস্টিং হয়ে গেছে, সকালবেলা ক্যামেরা অন হচ্ছে, এসে হ্যালো আমার নাম, তুমি এটা কি করো, আচ্ছা তুমি এটা করবে, এবার ফট করে ক্যামেরা অন হচ্ছে। এটা কিন্তু না অ্যাক্টরের জন্য সুবিধা, না ডিরেক্টরের জন্য, কোনো ক্রিয়েটিভ মানুষের জন্য এটা সুবিধা হতে পারে। এবার শুধু ক্রিয়েটিভ কেন, আমরা নরমাল লাইফে ওটা খুব হ্যাঁ, এই যে তুই সময় জবাবটা বললে তৈরি হয়। আমি যখন কোনো কাস্টিং করি, আমি চেষ্টা করি সামনে যে জন আছে একজন ডিরেক্টর হিসেবে, আমি রিকোয়েস্ট করি তাদেরকে যে যদি একটা দিন বা অ্যাটলিস্ট 1 ঘন্টা
কোথাও বসে হোক, সামনাসামনি সামনাসামনি খুব ভালো হয়, বা অ্যাটলিস্ট টেলিফোনে হোক, আজকাল ভিডিও কলের যুগ, অ্যাটলিস্ট এটা ভিডিও কলে হোক, অ্যাবসলিউটলি। যদি একটা ঘন্টা পাওয়া যায় তাহলে কি তুমি জানবো। এবার সমস্যাটা কি হয়ে যায়, ম্যাক্সিমাম জন এটাতে এগ্রি করে না, তারা বলে আমি ব্যস্ত আছি, আমি করে দেবো। এবং দে আর ওভার, আমি প্রতিবাদী যারা ওভার কনফিডেন্স করে তাদের জন্য কাজটা ছড়ায় সেটা, আর আমি করে দেবো, আমি দিয়ে করেছি, বা আমি সিরিয়ালে কাজ করেছি, বা আমি দুটো থিয়েটার করেছি, আমি করে দেবো। তাকে আমি বলছি যে তুমি করে দিতে পারো, তুমি কাজ করেছো, প্রতিটা কাজ নতুন কাজ, প্রতিটা কাজই নতুন কাজ, ঠিক আছে। তো ইউ নেভার নো সিচুয়েশন কি হবে, কোথায় কি হবে। তো এবার যে মানুষটা ধরে না কথা বললো না, বাকি গোটা টিম কথা বললো, তাতে কি হচ্ছে, গোটা টিমের সঙ্গে ওই একজন বাদে সব সিঙ্কে আছে। তো সবাই চলছে অন্য একটা পেসে, ও চলছে প্রথম পেসে, ও কোনো মতে খাপ খাওয়াতে পারছে না। হ্যাঁ, কারণ ওই আন্ডারস্ট্যান্ডিংটা নেই। এবার তখন কি করছে, এ ফার্স্ট্রেট হয়ে যাচ্ছে, এর ফার্স্ট্রেশনটাই একে ব্লেম করছে, ওকে ব্লেম করছে, ওকে ব্লেম করছে, তার বিহেভিয়ার দিয়ে হোক, ফেসে হোক, কাজটা খারাপ হচ্ছে। এটা আমি ফেস করেছি, এটা আমি যারা ডিরেক্টর কাছে তাদের সঙ্গে শুনেছি, বা কোনো অ্যাক্টরের সঙ্গে শুনেছি। সামহাও এই একটা মানুষের জন্য গোটা জায়গাটা সমাচ্ছে। এবার আমি এই জন্য বলি, আমি কবিতাটা যখন উঠলো অ্যাক্সিডেন্টালি, তো আমি এটা যারা কাজ করছেন সবাইকে, অভিনেতা, অভিনেত্রী, সিনেমাটোগ্রাফার, ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট, যারা আছে, আমি সবাইকে বলবো, যদি পারা যায়, যদি সম্ভব হয়, জীবন থেকে একটা ঘন্টা বের করে হলেও যদি কাজের আগে আপনারা সময় দেন, কাজ শুরু করার আগে, অ্যাটলিস্ট কিন্তু কাজটা ভালো হবে, নিঃসন্দেহে ভালো হবে। মানে একটা কথা আছে যেটা অক্ষয় কুমার বহুদিন আগে বলেছিল, হলিউডের প্রি প্রোডাকশন অনেক দিন ধরে চলে। যে মার্ভেলের আপনি সিনেমা দেখছেন অ্যাভেঞ্জারে, একবার যদি সময় থাকে, একবার উইকিপিডিয়াতে গিয়ে বা গুগলে গিয়ে আপনি দেখবেন তার অ্যাকচুয়াল রাইটিংটা কোন ইয়ার থেকে শুরু হয়েছে, শুধু দেখবেন রাইটিংটা, কতগুলো স্ক্রিপ্ট শুধু ফেলে দেওয়া হয়েছে, জাস্ট ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে, প্রি প্রোডাকশনের জন্য। প্রি প্রোডাকশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সব কিছু পোস্টে ম্যানেজ করা যায় না, বা যায় পুরোটা ভালো হয় না, আর কাজটা একবার রিলিজ করে গেলে কিচ্ছু করার। আর প্রি প্রোডাকশন, আমার মনে হয় প্রি প্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট শুটিং বা প্রোডাকশন টাইম কমানোর জন্য। একদম, কারণ প্রি প্রোডাকশন যদি স্ট্রং না হয়, ওই শুটিং চলতেই থাকবে, এবং যদি মোটামুটি র্যাপ আপও করে দেওয়া হয়, ওটা প্রোডাক্টটার ওয়েটটা হারিয়ে যাবে, ঠিক আছে। মানে সেটা খুব ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, যে ভাগ্য করে কয়েকটা ভালো শট দিয়ে দিল, বা মানে পুরো জিনিসটাই খুব ঘাঁটা হবে আর কি। তাই জন্য বলে যে প্রি প্রোডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা রনির ক্ষেত্রেও আর কি আমি বলবো, যে রনির সাথে একসাথে কাজ করতে গিয়ে যেটা আমরা খুব ইম্পর্টেন্টলি চেষ্টা করেছি করতে আর কি। গানটার নাম বলবে একটু, কোন চ্যানেল, তোমার চ্যানেলে বোধহয় আছে মোস্ট অফ। হ্যাঁ, আমার বলে দেখার জন্য। হ্যাঁ, এটা ইন্দ্রনীল মল্লিক মিউজিক বলে আমার ইউটিউব চ্যানেল। সেখানে আমি আমার এখন আপাতত শুধু কাভার্স রিলিজ করছি। মোনার সাথে আমার একটা কাজ করা হচ্ছে শহরের উষ্ণতম দিনে, তোমায় দিলাম গানটার নাম। সো ওই ইন্দ্রনীল মল্লিক মিউজিকে গিয়ে তোমরা ইউ ক্যান চেক দ্যাট আউট, ইউ ক্যান চেক দ্য সং আউট। রনি সেখানে ডিরেকশন দিয়েছে। সো ওই একটা গান, এবং তাছাড়া আরও অনেক গান আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি আমি 90s পার্সন। তো সেই ক্ষেত্রে ওইখানে আমি সবসময় চেয়েছি যে ইটস এ মিক্স ব্যাগ, 90s-এর নস্টালজিয়াটাকে ফিরিয়ে আনতে চেয়েছি, প্লাস নতুন যে গানগুলো, সুন্দর গান যেগুলো রিলিজ হচ্ছে, সেগুলোর একটা পিয়ানো ভার্সন তৈরি করতে চেষ্টা করেছি। তো এই প্রত্যেকটা এখানে আছে, এবং মানে প্রত্যেকটা কাভার্স এখানে আছে, আপাতত কাভার্সই আছে। এরপরে ইচ্ছে আছে যে নিজের যে গানগুলো, যেগুলো আমি নিজে কম্পোজ করেছি, অ্যারেঞ্জ করেছি, সব কিছুই অলমোস্ট নিজেই করা আর কি, সেগুলো আস্তে আস্তে অফকোর্স রিলিজ করবো। তবে টিল দেন আমি বলবো যে ইন্দ্রনীল মল্লিক মিউজিকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, এবং এনজয় দ্য মিউজিক, মানে একটু নস্টালজিয়ায় ফিরে যান, আমি এটাই বলতে পারি আর কি। দর্শকদের বলবো, একজন শিল্পীর খুব সুন্দরভাবে চেষ্টা করছে নিজের অন্যান্য কাজ থেকেও, নিজের অভিনয় থেকে বেরিয়ে এসেও নিজের চ্যানেলে স্বতন্ত্রভাবে কাজ করছে। তো আপনারা পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। শুধু একটা গান না, তোমায় দিলাম বোধহয় গানটা বললে, তো তোমায় দিলাম দেখুন, ওখানে কেমন লেগেছে কমেন্ট করে জানান, অভিনেতা, অভিনেত্রী, ডিরেকশন, গান সব কিছু। এবং এছাড়াও আপনি আরও অনেক কিছু পাবেন ওই চ্যানেলের মধ্যে, সেগুলোও দেখুন, দর্শকদের, বন্ধুদের শেয়ার করুন, একটু মানে ভালো খারাপ কিছু বলুন, কেমন লাগছে, তাহলে ইমপ্রুভমেন্টটা হবে আর কিছু। অ্যাবসলিউটলি, ঠিক আছে। ওখানে আরেকটা গানও আছে খুব ভালো, যখন নীরবে দূরে, ওই গানটাও আমি বলবো যে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ইনফ্যাক্ট সবেতেই আমার প্রত্যেকটা ইয়েতেই রনি ইজ অ্যাবসলিউটলি আ ফিক্সড পার্ট, ঠিক আছে। তো কারণ রনির যে আইডিয়াস,
এই আইডিয়াসটা আমি খুব কম মানুষের থেকে, মানে একটা হয় না কেমিস্ট্রি, ওই কেমিস্ট্রিটা আমার আর রনির মধ্যে আর কি, ইটস অলওয়েজ দেয়ার। আমরা এরকমও হয়েছে যে মাসের পর মাস দেখা করিনি, কিন্তু ওই অনেক মাস পরে দেখা করার পরও মনে হচ্ছে যে ও কোনো ব্যাপারই নেই, তো পরশু দিনই দেখা করেছি, চলে এসেছি। তো কাজ করার ক্ষেত্রে ওই যেটা মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট যে কথাটা, সেইটা আমাদের মধ্যে খুব কাজ করে। তাই জন্য আমি চেষ্টা করি যে যেখানে সেটা কাজ করে সেইভাবে আমরা যদি একসাথে হ্যান্ড ইন হ্যান্ড এগোই আর কি, হ্যান্ড ইন হ্যান্ড এগোই, তো সেই কাজটাও কিন্তু ভালো হবে। তো তাই জন্য ওই চ্যানেলে প্রায় প্রত্যেকটা কাজের মধ্যেই রনির একটা ইনভলভমেন্ট আছে আর কি। মানে কিছু কিছু ইয়ে আছে, মানে ছোট ভার্সন, আবার এই যে বড় ভার্সনগুলোর কথা বলছি সেখানে তো আরও আরও বড় করে আছে, ঠিক আছে, বড় করে রনির একটা অংশগ্রহণ আছে সেখানে। তো হ্যাঁ, অ্যাবসলিউটলি, আই মিন তোমাদের ফিডব্যাক দাও এবং তোমরা সাজেস্ট করো সেখানে যে আর কি কি গানে আমি কাভার্স করতে পারি। মানে তোমাদের যে প্রিয় গানগুলো আছে সেগুলো কমেন্ট সেকশনে তোমরা দিতে পারো, যাতে পরবর্তীকালে আমি দেখবো, অফকোর্স একটু ট্যালি করে নেবো, নিয়ে দেখবো যে গানটার রিকোয়েস্ট অনেকটা বেশি, তো সেই গানটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। নাইস। তো নীরবে দূরটা গিয়ে শোনাবে না দর্শকদের? অ্যাবসলিউটলি, গান গাইতে আমি সবসময় রাজি। প্লিজ। যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে, তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা, আমি ও ছুটে যাই সে দিগন্তে, আমি ওধে যাই কি আনন্দে, তুমি কি ভুলে যাওয়া কবিতারা, তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা। খুবই সুন্দর। অনেক দিন পর আমরা গানটা শুনলাম আমাদের এখানে, তো ভালো লাগলো, বেশ ভালো। আমাদের সবারই এটা খুব প্রিয় গান। হ্যাঁ, খুবই ফেভারিট। তো তুমি এবার তোমার একটা অভিনয় দিকে ফিরে আসি। অ্যাবসলিউটলি, ঠিক আছে। আমরা একটু অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছিলাম কথা বলতে গিয়ে। এটাই আড্ডা মারার একটা, বাঙালি ছেলেদের আড্ডা মারার একটা অসুবিধা। একদম অসুবিধা নেই, এটা একটা না, দিক। অসুবিধা হচ্ছে গিয়ে ওই যে টাইম ফ্রেমের মধ্যে শেষ করাটা, হ্যাঁ, এটা হয়ে ওঠে না, একদম হয়ে ওঠে না। অ্যাবসলিউটলি তাই, অ্যাবসলিউটলি তাই। যাই হোক, তো আর না, আমাদের আশা করি দর্শকরা আমাদের আড্ডা এনজয় করছেন। এবং তো আমাদের আগেও এখানে বেশ কিছু টিভি সিরিয়ালের শিল্পী এখানে এসেছেন। নিশান্তিকা এসেছিলো, অর্কজ এসেছিলো। অর্কজের সঙ্গে খুব ভালো আমরা আড্ডা দিয়েছি। নিশান্তিকার সঙ্গে খুব সুন্দর একটা আড্ডা দিয়েছি, এবং তারা টিভি সিরিয়ালে ভালো দিক খারাপ দিক তাদের চ্যালেঞ্জ সব কিছু বলেছে। তো একটা চ্যালেঞ্জ যেটা আমার সবসময় মনে হয়, আমি তাদেরও করেছি, তোমাকেও করছি, হয়তো আগামী দিনে অন্যজনকে করবো, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে টিভি সিরিয়ালে সবাই বলে যে এটা মেকি অভিনয় হয় বা মেকি একটা প্রোডাক্ট হয়। সেটা তো যে প্রোডাক্ট দিচ্ছে বা অডিয়েন্স যেমন হচ্ছে তাদের ব্যাপার, আমার সেটাতে আমি ঢুকছি না। বাট আমার কথা হচ্ছে যেটা আমার খুব চ্যালেঞ্জিং মনে হয়, ওই যে সকাল সকাল একটা কচুরি ছাগার মতো একটা স্ক্রিপ্ট দিয়ে দিলাম 5 মিনিটের মধ্যে করা, ওটা লেখা খুব কঠিন, 5 মিনিট ধরে লিখে দেওয়া, ওটা এডিট করা খুব কঠিন, যেগুলোর মানে কোনো সম্মান তো কেউই দেয় না। কারণ বারবার বলি, সিরিয়ালে যারা লেখে হয়তো লেখার লাইনগুলো হয়তো পছন্দ না হতে পারে, কিন্তু অত জলদি লেখা, অত জলদি এডিট করা খুব কঠিন, মানে আমি ভাবতে পারছি না কীভাবে করে। তো আমি দর্শকদের আগেও বলেছি, এখনও বলছি, প্লিজ যখন কোনো সিরিয়াল দেখবেন তাদের এই রাইটার এবং এডিটারদের একটু সম্মান দেবেন, খুব কঠিন কাজ একটা, ঠিক আছে। তো তাদের সঙ্গে ম্যানেজ করা এই প্রসেসটা, আর তার সঙ্গে এই লম্বা চড়া ডায়লগুলো মুখস্থ করা জলদি, এই পুরো প্রসেসটা তোমার মতো করে যদি বলো, তোমার চ্যালেঞ্জেস কি? যেমন অর্কজার মতো বলেছে, নিশান্তিকার মতো বলেছে, তোমার চ্যালেঞ্জেস একটু বলো। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জেস ইন দ্য সেন্স, এখন তো এটা অভ্যেস হয়ে গেছে। এইবার বিষয়টা হচ্ছে যে এরকম অনেক সিচুয়েশন আছে, জেনারেলি বলে যে একটা স্ক্রিপ্টে যদি এমন কিছু থাকে যেটা তোমার নিজের বিশ্বাস হচ্ছে না,
আজকে যদি আমি একটা কথা বলি বা আমাকে বলতে বলা হয় যেটা আমি বিশ্বাস করি না, সেইটা কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে অভিনয়টা খুব বেশি কাজে আসে, মানে কাজে আসে ইন সেন্স খুব দরকার হয়, কাজে আসে বলবো না, ইটস এ রং টার্ম, সেখানে বেশি অভিনয়টা বেশি দরকার হয়। এবার আমি চলে আসি এই যে বললে যে মেকি একটা প্রোডাক্ট, বা ধরো আম, একটু গোটা সিচুয়েশনটাই একটু মেকি। হ্যাঁ, না কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে মেকি এই কারণে, কারণ যেহেতু যেটা বললে যে সময়ের অভাব। এক হচ্ছে যে মেকি তখন হয়ে যায় যখন একজন অভিনেতা বা একটা টিম সেই সময়ের অভাবের সাথে অ্যাডাপ্ট করতে পারে না। আজকে যদি আমাকে একটা ডায়লগ বলতে বলা হয় আজকের দিনে দাঁড়িয়ে, সেইটা আমি যতটা কনভিনসিংলি বলবো, একজন নিউ কামার কিন্তু অতটা কনভিনসিংলি নাও বলতে পারে, কারণ হি অর শি ইজ নট ইউজ টু দ্যাট সিস্টেম। অভ্যাস। এবং তারও অ্যাবসলিউটলি তারও একটু সময় লাগছে হয়তো সেই সিস্টেমের সাথে নিজেকে আপোষ করে, মানে অ্যাডাপ্ট করার, আর কি সেই সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করার। এবং এইটা একটা ফ্যাক্টর, তো টাইম ইজ আ ফ্যাক্টর ডেফিনেটলি। আরেকটা ফ্যাক্টর আমি ডেফিনেটলি বলবো যে আমাদের টিম সিলেকশনে, ঠিক আছে, মানে অফকোর্স উইথ অল ডিউ রেসপেক্ট, একটা টিম সিলেকশনের পেছনে অনেক ফ্যাক্টরস থাকে, যে সেই চরিত্রের সাথে সেই মানুষটা যাচ্ছে কিনা, তার পার ডে, ঠিক আছে, তার পার ডের সাথে লিঙ্কড হচ্ছে বাজেট অফ দ্য প্রজেক্ট, ঠিক আছে। আমি পাচ্ছি সেই প্রজেক্টটা থেকে 100 টাকা, আমি তো 110 টাকা খরচা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাকে আই হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে আমাকে টিম সিলেকশনটা ওইভাবেই করতে হবে যাতে ওই 100 টাকাটা যাতে ক্রস না করে, এবং আমি যাতে সাস্টেন করতে পারি, অ্যাজ এ প্রডিউসার সাস্টেন করতে পারি, আমি যাতে অ্যাটলিস্ট 95 টাকা খরচা করে আর কি আমি প্রজেক্টটা এগিয়ে নিয়ে যেতে পারি। তো সেইটা একটা ফ্যাক্টর। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, মানে অনেক সিচুয়েশনে দেখা যায় যে তারা ঠিক কাজটা পারে না করতে, কিন্তু তাও তাদের নেওয়া হয়েছে শুধুমাত্র এই বাজেট ফ্যাক্টরটাকে মাথায় রেখে, ঠিক আছে। এবার আমি বলবো যে আরেকটা দিক আছে, শুধু যে এইটা ফ্যাক্টর তা নয়, আরেকটা দিক হচ্ছে যে আমি যখন প্রথম আসি ইন্ডাস্ট্রিতে, আমার প্রথম প্রজেক্ট যেটা, যে অপুর কথা খুব সম্ভবত ইটিভি তখন ছিল। তো অপুর কথাতে মনে হয় আমার মনে আছে যে তার ইনফ্যাক্ট অপুর কথারও আগে একটা আমি ভূতের গল্প করেছিলাম। তো সেখানে আমি ডায়লগ বলতে পারিনি। তো ডিরেক্টর আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে আর কি ডায়লগটা অন্য কাউকে দিয়ে দিয়েছিল। তারপরে অপুর কথা জন্য সিলেক্ট হই অ্যাজ এ লিড ওখানে। অপুর কথার জন্য সিলেক্ট হয়ে যাওয়ার পরে তারপরে টিমের সাথে কিছু গন্ডগোলের জন্য ওখান থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয় ওই প্রজেক্ট থেকে। তারপরে আসি আমি আমার ফার্স্ট প্রজেক্ট যেটা বললাম ভাষা, অভিজিৎ দাশগুপ্ত এসকে মুভিজ পুনমদি। তো ভাষাতেও ইনিশিয়ালি একটা হয় না যে যখন ইউ ক্র্যাক অ্যান অডিশন, তখন তোমার মনে হয় যে তুমি সব কিছু করে ফেলেছো, ঠিক আছে। একটা যে কোনো নতুন কাজে যখন ইউ আর সিলেক্টেড, ঠিক আছে, মানে একদম প্রসেসে তুমি সিলেক্টেড হয়ে যাবে। ধরো ফর এক্সাম্পল তুমি একটা গান গাইতে গেলে, তুমি অডিশন দিলে, প্রথমেই সিলেক্ট হয়ে গেলে, ঠিক আছে, কিন্তু পার্টিকুলারলি পরে দেখা গেল যে ওই পার্টিকুলার গানটা তুমি যেটা সিলেক্ট করেছো ওটার জন্য তুমি সিলেক্টেড হয়েছো। হয়তো তুমি একটা ব্যালেড গেয়েছো, তুমি ব্যালেড ভালো গাও, তাই তুমি সিলেক্টেড হয়েছো। এই তোমাকে একটা ভাটিয়ালি গাইতে বললো নেক্সট সিচুয়েশনে, তুমি পারলে না করতে। তো অভিনয়ের ক্ষেত্রেও তাই, যে আমি পার্টিকুলারলি যে স্ক্রিপ্টটা দিয়েছিল সেখানে হয়তো আমি সেটাতে আই ডিড ওয়েল, কিন্তু তারপরেও অভিনয়ের আরও অনেক দিক রয়েছে, ঠিক আছে। যেরকম ফর এক্সাম্পল মুড ক্রিয়েট করা, ডায়লগ মুখস্থ করা, চরিত্রের সাথে ডায়লগকে মানে একটা চরিত্র, পার্টিকুলার চরিত্র যে ডায়লগটা যেভাবে বলবে আরেকজন চরিত্র কিন্তু সেভাবে বলবে না। তো সেই জিনিসটাকে মাথায় রাখা, আর্টিস্টের সাথে কোঅর্ডিনেশন, লাইট, ক্যামেরা, অনেক ফ্যাক্টর আছে, এমনকি সাউন্ডও, ঠিক আছে। তো এই যে এতগুলো ফ্যাক্টর আছে আমি কিন্তু প্রথমে জানতাম না। তো আমার মনে হয়েছিল খুব ইজি, তো এই তো অডিশনে সিলেক্ট হয়ে গেছি, তো কোনো ব্যাপার না। কিন্তু পরে যখন আস্তে আস্তে কাজটা করলাম তখন বুঝতে পারলাম যে এটার অনেক দিক রয়েছে, এবং প্রথমে আমাকে প্রচুর ক্রিটিসিজম ফেস করতে হয়েছিল, আমি বলবো যে উইচ ইজ অ্যাক্টেড অ্যাজ আ বোন। এটা খুব আশীর্বাদ, মানে মাঝে মাঝে ক্রিটিসিজম এটা আশীর্বাদ হিসেবেই কাজে আসে। আমার তো খুব কাজে এসছে যে অনেকে বলতো, সিনিয়র অনেক আর্টিস্ট যারা, তারা বলতো তো হঠাৎ করে চান্স পেয়ে গেছে, ঠিক আছে, হি ডাজন্ট ডিজার্ভ দিস। হয়তো
সত্যিই তাই, ঠিক আছে। কারণ অনেক আমি দেখেছি অনেক ভালো ভালো অভিনেতা তারা থিয়েটার করছে, স্ট্রাগল করছে, ঠিক আছে, তারা কিন্তু চান্স পায় না। আমি সেইভাবে থিয়েটার করিনি, হ্যাঁ আমার স্কুলে করেছি, আমার গানের স্কুলে করেছি, নাটক করেছি, তো বাট আমার সেই স্ট্রাগলটা ছিল না। আমি কখনো ভাবিনি আমি অভিনেতা হব, ঠিক আছে, সেটা আমার মাথাতেই ছিল না। আমি জানি আমি গায়ক হব। তো সেই ক্ষেত্রে তখন তাদের মনে হয়েছে যে তো সাডেনলি ফ্লুকে পেয়ে গেছে, এ তো ডিজার্ভই করে না। কিন্তু ওই সেই মুহূর্তে আমার সাথে আরও মানে বেশ কয়েকজন ছিল যারা ক্রিটিসাইজ করেছে, আবার বেশ কয়েকজন ছিল তারা আর কি আমাকে ডিরেকশন দেখিয়েছে যে আমি কি করলে আমি সেই জায়গাটায় পৌঁছতে পারবো। যেটা আমার এখনকার ফিলসফি, যে আমি ক্রিটিসাইজ করার থেকে আই উইল শো ইউ দ্য ওয়ে, যে আমি কোনটাকে ভালো বলছি এবং সেখানে কিভাবে পৌঁছতে পারবো। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, অ্যাবসলিউটলি তাই। শুধু যে এটা খারাপ ওটা খারাপ হচ্ছে না এটা বলে লাভ নেই। তাহলে ভাই বোঝাও যে কোনটা হচ্ছে, কোনটা ভালো এবং সেখানে কিভাবে পৌঁছবো। ম্যাক্সিমাম লোকে যখন প্রশ্ন করি যে এটা কেন খারাপ বা কি, মানে লিস্ট, তো সরি তোমাকে কাটলাম। হ্যাঁ না না অ্যাবসলিউটলি প্লিজ। ধরে নাও কাউকে জিজ্ঞেস করলাম একটা, আমার একটা খুব বাজে অভ্যাস আছে যেটা আমি এখন আস্তে আস্তে কমাচ্ছি জিনিসটা, কারণ আমার টিমে খুব সমস্যা হচ্ছে এটার জন্য। আমি যখন কাউকে কাজ পাঠাই আমি প্রথমে জিজ্ঞেস করি যে ভাই কাজে কি খারাপ লাগলো আমাকে জানিও, কিন্তু কারণ আমি ইমপ্রুভ করতে চাই। আমি জেনুইনলি এটা বলি সবাইকে। এবার না আমি এটা পরে দেখলাম আমার টিমের একটা পার্টনার যে খুব ভালোভাবে কাজ করে আমার সাথে, তো সেও একটা প্রফেশনের কাজ করে, তো সেও বলছিল আমাকে, আমার টিমে একজন, সে সাবির একটা জিনিস তুমি নোটিস করবে, কাউকে যখন কাজ পাঠানো হচ্ছে এবং কাউকে তুমি বলছো যে এর মধ্যে কি খারাপ আছে আমাকে জানিও, তার মানে এটা নয় যে আমার খারাপটা বলতেই হবে, মানে যদি খারাপ না থাকে তাও বলতে হবে এমনটা কিন্তু নয় না। হ্যাঁ কথা কিন্তু ঠিকই বলেছে, কারণ তুমি বলছে দেখো তুমি প্রচুর খারাপ থাকবে, ওর এক্সপিরিয়েন্স বলছে যে যাকে তুমি জিজ্ঞেস করবে খারাপটা তোমার কেন লাগলো সে তোমার বলতে পারবে না। এটা আমার সাথে হয়েছে, ধরো না কেউ জিজ্ঞেস করে তুমি আমাকে বললেই কাজটা বাজে হয়েছে, বা তাহলে ঠিক আছে বাজে হয়তো হয়েছে, কি ফ্যাক্টর আছে বলবে তো তুমি তোমার জীবনে 5টা মিনিট আমাকে দিয়েছো, খারাপ লাগতেই পারে, এর ইগো হওয়াটার কি আছে, একটু বলো না তাহলে পরেরটা আমি করবো না, না খারাপ হয়েছে, আরে কি খারাপ হয়েছে, না না এই গানটা ওই গানটার মতো হয়নি, কিন্তু আমি তো ওই গানটা বানাতে চাইনি, আমি তো বানাতে চাইনি, আমি কি ওটা বানাতে চেয়েছিলাম, ঠিক আছে নয়, ঠিক আছে। যখন ধরে নাও এই পডকাস্টটা যখন হচ্ছে, এই পডকাস্টটা নিয়ে অনেকে ভালো বলেছে খারাপ বলেছে, খারাপ যাচ্ছে না। এবার একটা পয়েন্ট যেটা বারবার উঠে আসে, যেটা আমি ঠিক প্রথম লোকে জিজ্ঞেস করতাম যে না এই পডকাস্টটা ওরকম হচ্ছে না, আলাম প্রথম কথা তো আমি এটাকে পডকাস্ট বলি না, আমি এটা পডকাস্টে ট্রিটই করি না, এটাকে আমি একটা আড্ডা বলি, ঠিক আছে। আমি আমার প্যাটার্নটা ওরকমভাবে রাখি, কোনো স্ক্রিপ্ট রাখি না, কিছু রাখি না, যে যেমন কিছু আড্ডা মারতে পারে, যেমন কথা হবে টাইমার বন্ধ করে দেবো। আমি জানি না বাকিরা এতটা খোলামেলা কথা বলে কিনা, তো আমি তো এই প্যাটার্নটাই ফলো করছি না। আমি নিজে এটা পডকাস্ট বলছিও না, আমি যে অডিয়েন্স আছে তোমাকেও বলা হয়েছিল যে আমরা একটা আড্ডাতে জাস্ট 1 ঘন্টা আড্ডা দেবো আর কিছু না। তো আমরা যখন একটা আড্ডা দিচ্ছি, আমি যখন ওরকম ভাবে একটা প্যাটার্ন বলছি না, তো তুমি অ্যাটলিস্ট ওই কম্পেয়ারটা করো না, তুমি আমাকে বলো এইটা খারাপ। হ্যাঁ মানে কম্প্যারিজন করাটাই আমি বলবো যে একটু মানে ক্রিয়েটিভ ক্ষেত্রে কম্প্যারিজন করাটাই খুব ডিফিকাল্ট এবং করা উচিত নয়। তো সেই ক্ষেত্রেই বলছি আর কি যে সেই মানুষগুলো তখন কিন্তু বলেছে মানে ক্রিটিসাইজ করেছে, কিন্তু কোনটা খারাপ হচ্ছে বা কিভাবে আমি নিজেকে রিভাইভ করব বা আমি কিভাবে এগোবো সেটা কিন্তু তখন বলেনি। পরে অফকোর্স আমার আরও মানে আমার যারা কো আর্টিস্ট ছিল তারা খুব, আমার যে প্রথম হিরোইন ছিল জয়িতা বলে ভাষাতে, ও আমাকে প্রচণ্ড হেল্প করেছে, ঠিক আছে, প্রচণ্ড রকম হেল্প করেছে। ও একটাই কথা বলতো যে ও একটা কান দিয়ে ঢোকা আরেক কান দিয়ে বার করে দে, ঠিক আছে, তুই শুধু নিজের স্ক্রিপ্টের ওপর কনসেন্ট্রেট কর। তারপর আমার যে মায়ের পাঠ করতো রীতা দত্ত চক্রবর্তী, সে বলতো যে স্ক্রিপ্টটা ভালো করে পড়, ঠিক আছে, ভালো করে আগে মুখস্থ কর, তোকে অত বুঝতে হবে না যে ইমোশন ওই বুঝতে হবে না, তুই আগে শুধু মুখস্থ কর, ঠিক আছে। তারপর আমি দেখতাম যেহেতু আমি মিউজিক ফিল্ড থেকে যাচ্ছি, একটা সিনের মুড তৈরি করার জন্য আমি গান শুনলে আমার সুবিধে হচ্ছে, ঠিক আছে। তো ওইভাবে হয় যে মানে নিজেকে ডেভেলপ করার একটা ইচ্ছে, ঠিক আছে। তো এরকম নয় যে আমি প্রথমেই লিড পেয়ে গেছি বলে আর কিছু করতে হবে না আমাকে, তখন সব থেকে বেশি করতে হবে। তো এখনকার আমি দেখেছি একটা প্যাটার্ন হয়ে গেছে যে আমি শুধু ভালো ভালো কাজ চাই, কিন্তু আমি নিজেকে তৈরি করব না, ঠিক আছে, কারণ দরকার কি, আমি তো কাজ পেয়ে গেছি, একটা ভালো চ্যানেলে একটা ভালো চরিত্র পেয়ে গেছি, তাহলে আমার নিজেকে ডেভেলপ করার কি দরকার, আমি তো পেয়ে যাচ্ছি তো, ঠিক আছে। তো আমি বলবো যে সেই জায়গা থেকে বলছি যে
ওই নিজের বিকাশ বা নিজের ডেভেলপমেন্ট, এটা একটা গোটা ইন্ডাস্ট্রিকে ইনফ্যাক্ট আমি বলবো এফেক্ট করছে। যে তাই জন্য এই যে বললে যে মানে কাজটা অতটা সেই মানের হচ্ছে না, ঠিক আছে। শুধু যে টাইম তা নয়, এরকম তো পার্টিকুলারলি আমিও টাইম পাই না। তাহলে আমার সিনগুলোকে উইথ অল মানে দর্শকই অ্যাকচুয়ালি আমাকে বলেছে যে সিনগুলো দেখতে এত ভালো কেন লাগে, ঠিক আছে। কারণ পার্টিকুলারলি আমি নিজের ওপরে খেটেছি, ঠিক আছে। এবং আমি সবসময় আমার কো আর্টিস্টদেরও বলি যে যারা নতুন তাদেরকে বলি যে নিজের মানে কাবিল বানো। মোদ্দা কথা হচ্ছে কাবিল বানো। যখন তোমার কাজ থাকবে না, তো কাজ নেই কেন মাথায় হাত দিয়ে বসে পড়ো না, সেখানে তুমি নিজেকে রেডি করো। আমার যখন কাজ থাকে না, আমি তখন নিজের কাজ করি। নিজের কাজ মানে কি, আমি তখন গান প্র্যাকটিস করি, আমি তখন পিয়ানো প্র্যাকটিস করি, আমি তখন ভালো ভালো সিনেমা দেখি, আমি তখন এরকম হয়েছে যে রেসিটেশন করেছি, ঠিক আছে, যাতে অনেকের কি হয় যে কথা জড়িয়ে যায়। আমার আগে কথা জড়িয়ে যেত, তো তখন কি হতো যে আমি রেসিটেশন করতাম এবং সেটাকে রেকর্ড করতাম এবং শুনতাম যে কেমন লাগছে, আমার কি ভালো লাগছে শুনতে। যদি আমার ভালো না লাগে তাহলে বাকিদের কি করে ভালো লাগবে। তো এই যে হোমওয়ার্কগুলো, আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো নিজের উপর আমি খেটেছি, বা আমি দেখেছি যে কোন অ্যাঙ্গেলটা মানে ক্যামেরার কোন অ্যাঙ্গেলে আমাকে ভালো লাগবে, ঠিক আছে। কারণ একজন অভিনেতার সব প্রোফাইল ভালো হয় না, ঠিক আছে। তো কোন অ্যাঙ্গেলটা আমাকে ভালো লাগবে, যদিও সেটা অভিনয়ের ক্ষেত্রে খুব একটা আমি কাজে লাগাই না, কারণ সেইটা অনেক জায়গায় কম্প্রোমাইজ করে নেওয়া হয়। যে আমি পার্টিকুলারলি একটা চরিত্রের দিকে তাকিয়ে কথাটা বললে অভিনয়ের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কিন্তু আমাকে দেখতে ভালো লাগছে না, আমাকে দিকে তাকিয়ে কথাটা বলাটাই প্রেফার্ড। আমি যদি সেটা অন্য দিকে তাকিয়ে বলি, অভিনয়টা ভুল অভিনয় হয়ে যাবে, বা আমি বলবো যে সেইটা খারাপ অভিনয় হয়ে যাবে। তো সেই যে নিজের ওপরে যে হোমওয়ার্কটা, সেই হোমওয়ার্কটা শুধু অভিনেতা হিসেবেই নয়, আমি তো প্রত্যেককেই বলি যে নিজেকে আস্তে আস্তে ডিসকভার করো। এমনি স্বাভাবিক মানে নর্মাল পার্সন যারা আর কি, যারা অভিনেতা নয়, ঠিক আছে, যদিও এভরিবডি ইজ অ্যান অ্যাক্টর, দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, শেক্সপিয়ারই বলে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকের নিজেকে ডিসকভার করা উচিত। এই যে তুমি নিজেকে ডিসকভার করেছো আজকে, কারণ এই যে আড্ডা সেশন, পডকাস্ট বলতে যাচ্ছিলাম বাট না, এই যে আড্ডা সেশন, এটাকে কন্ডাক্ট করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। তো সেই ক্ষেত্রে বা অ্যাঙ্কার একজন স্টেজের উপরে, আমি যখন শো করতে যাই অ্যাঙ্কার, তো সেটাও কিন্তু খুব চারটিখানি ব্যাপার না। আমি পারবো না করতে সেটা, আমাকে যদি বলে আমি পারবো না, আমি জাস্ট চুপ করে থাকবো। আমি যেরকম প্রচুর কথা বলি, আমি একটা আর্জের জন্য অডিশন দিতে গেছিলাম, আমি পারিনি কথা বলতে, ঠিক আছে। তো আমি বলছি যে সেই বিকাশের জায়গাটা খুব কম আমাদের ইন্ডাস্ট্রিতে এখন হয়ে গেছে, এবং আস্তে আস্তে তাই জন্য প্রোডাক্ট, এবং শুধু যে সিরিয়ালে তা নয়, ঠিক আছে, এরকম সেই মান্যতা পাচ্ছে না, কিন্তু সিনেমা, ওয়েব সিরিজ, এরকম প্রোডাক্টও কিন্তু আস্তে আস্তে সেইটার কোয়ালিটিটা নেমে আসছে। আমি নিজে প্রশ্ন করতে পারি প্লিজ বারবার? আমার এটা শোনার পর একটা প্রশ্ন জেগে উঠছে, আমার একটা অডিয়েন্সদেরও মনে হবে যে তোমার কি কোথাও মনে হচ্ছে যে এখন যারা শিল্পী কাজ করছে ক্যামেরার সামনে পেছনে যেখানে হোক, তারা যখন কোনো পরিচিতি পেয়ে যাচ্ছে বা চটজলদি সাকসেসের জায়গায় বলে 2 মিনিট ম্যাগি সাকসেস, সঞ্জয় মিশ্রা বাবা এটা বলে, একদম 2 মিনিট ম্যাগি সাকসেস তারা যখন পেয়ে যাচ্ছে, তো তখন তারা কি নিজেদের উপর কাজ করা ছেড়ে দিচ্ছে? ছেড়ে দিচ্ছে বলতে এটা হিউম্যান সাইকোলজি। মানে এটা আমি বলবো যে আমি এই যেরকম আমার প্রথমে হয়েছিল যে আমি অডিশন ক্র্যাক করে দিয়েছি, তো আর কি করার দরকার। এইবার তারপরে যে ক্রিটিসিজমটা হচ্ছে, বেশিরভাগ মানুষ কি করবে ও জানে না, আমি এই তো লিড পেয়ে গেছি বলে তাই জন্য জ্বলছে তাই জন্য আর কি এসব ভুলভাল কথা বলছে। কিন্তু আমি সেটা ভাবলাম না, আমি ভাবছি যে আমার খারাপ লেগেছিল, তো আমার মনে হচ্ছিল যে আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করবো। এবং পরবর্তীকালে এরকম হয়েছে যে আমি নিজের উপরে কাজ করে যে মানুষগুলো ক্রিটিসাইজ করেছে, সেই মানুষগুলোই আবার প্রশংসা করেছে, ঠিক আছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি, তারা কিন্তু অনেস্ট, তারা কিন্তু এমনি বলেনি। এবং সেই যে অনেস্টিটা বা এই ক্রিটিসিজম নেওয়ার যে ক্ষমতাটা, সেটা আস্তে আস্তে কমে আসছে। কারণ এইটা অনেকে মানে নিজেকে সবাই খুব ভালোবাসে, এটা খুব ফ্যাক্ট। কিন্তু আমি বলবো যে ট্রু লাভ যেটাকে বলে, সেটা হচ্ছে যে ধরো আমি যদি তোমাকে ভালোবাসি, তোমার মধ্যে কি গলদ আছে আমি তোমাকে সেটা বলবো। এক্স্যাক্টলি ভাই, এটা যে আমি সবসময় বলবো না যে তুমি ভালো, সেটা ভালোবাসা নয়। মা বাবা আমাদের ভালোবাসে, মা বাবা আমাদের বকাঝকা করে কেন? কারণ ভালোবাসে বলেই বকাঝকা করে, বা ভালোবাসে বলেই ক্রিটিসাইজ করে, এটা ভুল হচ্ছে। আর মা বাবা আমাদের ভালো চায়, ভালো চাওয়া, অ্যাবসলিউটলি ভালো বললে ভালো। এখনকার ভালোবাসা মানে হচ্ছে সবেতেই মাথা নাড়াতে হবে। যারা মাথা নাড়ায় তারা ভালোবাসে, আর যারা মাথা নাড়ায় না আর কি, তার মানে তারা ভালো চায় না, তারা হচ্ছে ওয়েল উইশার, মানে তারা ভালোবাসে না, ঠিক আছে।
ঠিক আছে, যারা সবসময় টোকে বা যারা সবসময় যে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে না, এটা কেন করছো, এইটা মানে হচ্ছে ভালোবাসা নয়। তো এখন ভালোবাসার ডেফিনেশনটাই পাল্টে গেছে। তো সেই ক্ষেত্রে এখনকার, আর সব থেকে বড় কথা, এখন ফেমটা খুব ইজি হয়ে গেছে, কারণ আমাদের সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়াতে বা এত চ্যানেল আছে, ঠিক আছে। তো নতুন নতুন যারা আসছে তারা না খুব ইজিলি ভিজিবল হয়ে যাচ্ছে লোকজনের কাছে, এবং সেই ভিজিবিলিটিটাকেই তারা ফেম ধরে নিচ্ছে বা তাদের বিকাশ ধরে নিচ্ছে। কিন্তু সেটা তো বিকাশ নয়। 5টা লোক আজকে তোমায় দেখছে, তাই জন্য তোমাকে চিনতে পারছে। 5টা লোক কালকে আমাকে দেখবে, আমাকে চিনতে পারবে, তোমাকে ভুলে যাবে। কিন্তু যদি তোমার মধ্যে সেই কোয়ালিটি থাকে, তুমি কিন্তু সাস্টেন করবে। তাই জন্য আমি দেখছি যে বেশিরভাগ লোকজনই, বেশিরভাগ যারা নতুন আসছে, তাদের কিন্তু সাস্টেন করতে অসুবিধা হচ্ছে। তারা একটা প্রজেক্ট করছে, 2টো প্রজেক্ট করছে, তারপরে দেখা যাচ্ছে না। আমি ছোটবেলায় নিজেকে একটা লাইন বলেছিলাম, ছোটবেলায় না, মানে বেশ একটু বড়বেলায় বলতে পারি, এমন সব অক্ষর অক্ষর মানি, এখন তো খুব বেশি মানি। বিং ফেমাস ইজ নট বিং সাকসেসফুল। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি তাই, অ্যাবসলিউটলি তাই। ফেমাস তুমি কালকে ক্যামেরা খুলে দুটো গালাগাল দিয়ে হয়ে যেতে পারো, লোকে তোমার চিনবে, তুমি ভুলে যাবে। ফেমাস অনেকভাবে হওয়া যায়, ফেমাস কিন্তু সাকসেসফুল না। এখন তো ইউটিউবে আমি আমাদের রিজিওনাল ইউটিউবের কথা বলছি, যে যারা ফেমাস তাদের তো দেখেইছো তারা কি কি করে, ঠিক আছে। সেইটা একটা ম্যাসিভ ডিফারেন্স আমাদের এবং বম্বের কালচারে। আমি সেটা সবসময় সবাইকে বলি যে দেখো, ফেমাস লাইকস, ভিউজ এগুলো তো পাবে, সেটা তো মানে পার্টিকুলারলি এখন যা যা হচ্ছে আমি সেগুলো মেনশন করছি না, কারণ ডেফিনেটলি উইথ অল ডিউ রেসপেক্ট তারাও একটা কাজ করছে, তারাও কাজ করে খাচ্ছে আর কি, ঠিক আছে। কিন্তু যে ম্যাটারটা, সেই ম্যাটারটা তো পাতে দেওয়ার মতো নয় আর কি, ঠিক আছে। সেটার কোনো আর্কাইভাল ভ্যালিউ নেই। মানে লোকে সত্যজিৎ রায়ের সিনেমা বারবার ইয়ে করে দেখবে, ঠিক আছে, যে ওয়াও, এটাও হয়তো খুলে দেখবে, কিন্তু এই দেখবে খিল্লি করার জন্য, ঠিক আছে, যে খিল্লি পার্টিকুলার। এবং সেটা তো একটা ক্রিয়েটিভ প্রোডাক্টের গোল হতে পারে না যে মানুষ ওটা নিয়ে খিল্লি করবে তাই জন্য ভিউজ হবে, সেটা তো নয়। তো সেটাই বলছি যে মানে আস্তে আস্তে ওই লেভেল অফ প্রোডাক্টস, সেগুলো না আস্তে আস্তে ওই, যেহেতু আর আমার খারাপ লাগার একটা বিশাল জায়গা হচ্ছে যে এই যে যারা নিউ কামার, তাদের মধ্যে ট্যালেন্ট নেই কিন্তু তা নয়, তাদের মধ্যে ভরে ভরে ট্যালেন্ট আছে। কারণ তাদের মধ্যেই কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ, তাদের জেনেটিক্সই আছে আমাদের মধ্যে। কারণ আমাদের বেঙ্গলের একটা ভালো দিক হচ্ছে যে আমাদের যে সাহিত্যের যে ব্যাংকিং আছে, সেটা অন্য কোথাও নেই, ঠিক আছে। তো তাই জন্য হয়তো পার্টিকুলারলি আমরা কোথাও গিয়ে মানে সেই জেনেটিক্সগুলোই কিন্তু আমাদের মধ্যে কাজ করছে, কিন্তু কোথাও আমরা সেটাকে ভ্যালু করছি না, কারণ আছে বলে। কারণ একটা জিনিস থাকলে সেটার ভ্যালু কমে যায়, ঠিক আছে। মানে পার্টিকুলারলি তুমি দেখবে যে তোমাকে ভালোবাসে তার ভ্যালু কিন্তু তোমার কাছে নেই, যে তোমাকে পাত্তা দিচ্ছে না তারই ভ্যালু তোমার কাছে বেশি, কারণ তাকেই তুমি বেশি করে চাও। কেন? কারণ তুমি পাচ্ছ না তাকে। আমি এটাকে খুব এই লাইনটা খুব হেট করি, ঠিক আছে। আমি এটা করি না, বাট এটা সত্যি কথা বলেছো, এটা জীবনের একটা কষ্টের জায়গা আমার। হ্যাঁ, তো সেইটাই বলছি যে আমাদের ক্রিয়েটিভ সেক্টরটা এত রিচ, তাই জন্য আমাদের জেনেটিক্সের মধ্যে সুভাষচন্দ্র আছে, আমাদের জেনেটিক্সের মধ্যে রবীন্দ্রনাথ আছে, আমাদের জেনেটিক্সের মধ্যে মহৎ মহৎ ব্যক্তি আছে। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে যেহেতু মানে ওই ভিজিবিলিটিটা খুব ইজি হয়ে গেছে, তাই জন্য মানুষ নিজের উপরে খাটতে চাইছে না। আরো একটা জিনিস জানো তো, মানে এটা আমার মনে হয়, সরি তোমার কাটলাম না, প্লিজ তো বলছিলাম যে, তো না তুমি এটা বলছিলে কিছু একটা আড্ডায় তো কাটতেই পারো। একটা জিনিস হচ্ছে যে আমি একটা কাজ করতে গিয়ে দেখেছি এখন প্রচন্ড, মানে ধরুন আমি একটা কাজ বললাম, তো আমার প্রথম কথা হচ্ছে আমি জানি না যে অডিয়েন্স কি খাবে, সকল কি খাবে, ঠিক আছে, এটা আমি জানি না। তো অডিয়েন্স কি দেখবে কি না দেখবে, তার রেসপেক্ট কি হবে না হবে, এটা একটা অন্য ডাইমেনশন। শুরু করলে এটা ঘন্টা পর ঘন্টা কেটে যাবে। তো আমি বলছি যে আমি যখন কাজ করতে যাচ্ছি, আমি প্রচুর লোকের মধ্যে একটা জিনিস দেখছি, যেটা হচ্ছে গিয়ে আরে আমি তো এই কাজটা কি অডিয়েন্স চলতে দেখতে পাবে, আমি কি রিল দিলে ফেমাস হয়ে যাবে জলদি, এটা তো আমার মোটিভ নয়। কারণ আমি এটা করতে আসিনি, ঠিক আছে, আমি আতলামও করতে আসিনি, যেটা এখন খুব চর্চায় আছে, আমি যেটা করতে চাইও না। কিন্তু আমার কথা হচ্ছে দাঁড়িয়ে, আমি তো কাজটা করতে এসেছি, কাজটা ভালো করে শেষ করি, আউটপুট আমি করে জানবো। হয়তো 1 বছর পরে ফেমাস হয়ে যেতে পারি, এই কাজটা হতেই পারে। আর একটা বাজে জিনিস হচ্ছে এই ফেমাসের জন্য, তুমি বলছি যেটা আমি মোনার সঙ্গে কথা বলেছি একটা টাইম, যে মোনার খুব বেশি সোশ্যাল মিডিয়া করে না, আমিও খুব একটা নেই। মোনা তো একজন অভিনেত্রী হিসেবে ওর করাটা উচিত, বাট ও এটা আইসোলেট থাকতে ভালোবাসে। তো জিনিসটা যেটা হচ্ছে, এটা খুব বড় একটা সমস্যা। এখনকার দিনে ডিরেক্টর প্রডিউসাররা
কে কতটা ফেমাস ইনস্টাগ্রামে, তার ফলোয়ার্স কত, সেটা থেকে কাজ দিচ্ছে। এটা Absolutely. খুব বাজে জিনিস, মানে এটা প্রচন্ড। না, এটার কারণটা আমি তোমায় বলে দিচ্ছি, তুমি প্লিজ হ্যাঁ, মানে শেষ করো কারণটা এটা। কারণটা আমি জানি অ্যাজ এ কাজ করতে গেলে, বাট আমার না মনে হয় ধরে নাও কাজটা তাকে দেওয়া উচিত যে ফেমাসও এবং যে কাজটা জানেও। মানে এমন নয় যে এটা শুধু একটা কাজ করে বেরিয়েছে, তার সঙ্গে অভিনয়ের কোনো লিঙ্কই নেই, সেটা অভিনয়ের সঙ্গে লিঙ্কই নেই। আজকে ধরে নাও তুমি একজন অভিনেতা, তুমি থিয়েটারে অভিনয় করেছো, ছোটতে অভিনয় করো, এবং তোমাকে কেউ কাজ দিচ্ছে না, তুমি ইনস্টাগ্রামে কাজ করে ফেমাস হয়েছো, তুমি এবার জানো, বা তুমি একজন গান গাইতে গাইতে ফেমাস হয়েছো, তুমি গানটা জানো। আমি তোমাকে বললাম কালে একটা গান গেয়ে দেবে আমার জন্য, তুমি গানটা জানো, তুমি একটা সিরিয়ালের আর্টিস্ট, আমি যদি তোমাকে নিয়ে ভাবি, তুমি একটা গান গাইলে আর আমার এখানে শুরু যারা গান গাইছে তার থেকে তোমার মুখটা চেনা, তুমি গান গাইলে চিনবে, তুমি গানটা তো গাইতে জানো। এর ধরে না একজন আছে যে গান গাইতে জানে না, সে শুধু অন্য কিছু করে বেড়ায়, তাকে তুমি গানটা গাওয়াচ্ছি কেন, যাতে আমার ভিউ হবে, কাজটা করা হয়ে যাবে। ওইখানে ওই যে ফ্যাক্টরটা বললাম যে ফর এক্সাম্পল ধরো একজন বলিউড আর্টিস্ট, সে গানের জন্য ফেমাস নয়, কিন্তু সে গান গাইলো, সে জানে না হয়তো গানটা গাইতে। মানুষের দেখেছি যে এরকম ধরনের প্রোডাক্টের দিকে ঝোঁকটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা আনএক্সপ্লোরড জোন, দেখি তো আর কি, ওই সেই একই জিনিস, যেটা আছে সেটা ভ্যালুলেস, সেটা ভ্যালু কম, যেটা মানে আমি বলবো যে নেই, বা যেটার অভাব আছে, বা যেটা নতুন, মানে নতুন ইন দ্য সেন্স আমি পজিটিভলি বলছি না, আমি কিন্তু নেগেটিভলি বলছি নতুন। আমি কোনোদিনও আমি তো ফর এক্সাম্পল সালমান খান তো অভিনয়ের জন্য ফেমাস বা বডির জন্য ফেমাস, ঠিক আছে, আমি কখনো ভাবিনি যে সালমান খান গান গাইবে। হয়তো গানটা খারাপ নয়, কিন্তু ইট ইজ নট গুড অ্যাজ দ্য প্রফেশনাল সিঙ্গার্স, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেই বলছি যে কিন্তু ওইটার কিন্তু প্রচুর ভিউজ হয়েছে, কারণ তার লোকে দেখতে চেয়েছে যে সালমান খান কীরকম গান গায়। তো আমি বলবো যে সেইটা একটা আবার দিক। আরেকটা দিক হচ্ছে যে এই যে ইনফ্লুয়েন্সারের ইয়ের কথা বললে, যে ফলোয়ার্স আর লাইকস দেখে কেন সিলেক্ট করে, এখন আগে যেটা হতো, আগে হচ্ছে যে দ্য ফিল্মস অ্যান্ড দ্য প্রোডাক্টস ইউজ টু মেক স্টার্স, রাইট নাও দ্য প্রোডাক্টস ইউজ দ্য স্টার্স টু গেট ফেমাস। খুব সুন্দর লাইন বললে, ঠিক আছে, যে একটা স্টারডামটাকে ইউজ করবো আমি আমার প্রোডাক্টটাকে ফেমাস করার জন্য। কেন? প্রবাবলি হয়তো এটাই প্যাটার্ন, প্রবাবলি হয়তো আমার নিজের প্রোডাক্টের উপরে সেই বিশ্বাস নেই, আমার নিজের গল্পের উপরে সেই বিশ্বাস নেই, বা হয়তো দর্শকের উপরে বিশ্বাস নেই যে দর্শকের কী ধরনের প্রোডাক্ট ভালো লাগবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি নিজেই দেখেছি যে আমার নিজের মানে ইউটিউব ঘেঁটে বা ইনস্টাগ্রাম ঘেঁটে দেখেছি এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো পার্টিকুলারলি ক্রিয়েটিভলি খুব পুয়ার, কিন্তু সেগুলোর অ্যাকসেপ্টেবিলিটি ইজ হিউজ। আবার অনেক ভালো ভালো প্রোডাক্ট, সেগুলোর অ্যাকসেপ্টেবিলিটি জিরো, ঠিক আছে। তো সেই জিনিসটা সেটাই আমি বলবো যে এটার পেছনে একটা কারণ হচ্ছে যে আস্তে আস্তে হয়তো মানুষের টেস্টটা পাল্টে যাচ্ছে, এবং সেইটার পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এই শিক্ষা ব্যবস্থা যদি আমি বলবো যে শুধুমাত্র রোবট তৈরি করতে থাকে, যে শুধুমাত্র নম্বরের একটা মেশিন তৈরি করতে থাকে, তাহলে কিন্তু এই যে কোনো সেক্টর, শুধু ক্রিয়েটিভ নয়, যে কোনো সেক্টর ধসে যাবে। সুতরাং আমি বলবো যে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে, অ্যান্ড উই নিড টু গেট ইট রাইট, যে শিক্ষা ব্যবস্থাটা কেন শুধু চাকরি পাওয়ার জন্য, শুধু 4টে নম্বর পাওয়ার জন্য নয়, তার জীবনের ফিলসফিটা যাতে পাল্টায়। আজকে আমি ক্লাস 6-এ যেটা পড়েছি সেটা যদি আজকে মনে না রাখতে পারি, একটা বেসিক জিনিস, তাহলে কিন্তু ওই 6-এর পড়াশোনাটা করে কোনো লাভ নেই। কারণ ওটা কি না, আমি মুখস্থ করেছি, পরীক্ষার খাতায় বমি করে দিয়ে চলে এসেছি, শেষ, ওখানেই গল্প শেষ। আমার নিজের লাইফে আমি সেটাকে এক বিন্দুমাত্র ইউটিলাইজ বা আমি ইনকর্পোরেট করিনি। আজকে আমি একটা গল্পের বই পড়লাম, আমি যেরকম নিজে খুব লাইফ রিলেটেড বই পড়তে খুব ভালোবাসি, দ্য সাটল আর্ট, একটা বইয়ের নাম বলছি, দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক, ঠিক আছে, নাম্বার 1 ছিল। হ্যাঁ, মানে দ্যাটস আ ফ্যান্টাস্টিক বুক, ঠিক আছে। বা দ্য সিক্রেট বলে যে বইটা, তা আমি চেষ্টা করছি, আমি বই পড়তে ভালোবাসি না, কিন্তু আমি সারা জীবনে 3-4টে বই পড়েছি এরকম, কিন্তু ওই 3-4টে বই আমি পুরোপুরি নিজের জীবনে কিন্তু ইনকর্পোরেট করেছি, সেখানেই কিন্তু শিক্ষার আমি বলবো যে সাকসেস, ঠিক আছে।
তো আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থা পাল্টানো উচিত আরও বেশি করে, যাতে মানুষের ফিলসফিটা এফেক্টেড হয় রাদার দ্যান নাম্বারস অ্যান্ড সেই রকম একটা সিস্টেম করা উচিত যেরকম বিদেশে অডিও ভিজুয়াল সিস্টেম আছে, ঠিক আছে, এবং আমরা চোখে যেটাকে দেখি সেটাকে আরও রেজিস্টার করতে পারি, আমাদের ব্রেন রেজিস্টার করে। তো আমার মনে হয় যে সেরকম একটা সিস্টেম নিয়ে আসা উচিত এবং শিক্ষাটাকে ম্যান্ডেটরি করে দেওয়া উচিত, ঠিক আছে। কারণ এই যেরকম বাইরে আছে যে যে কোনো সিটিজেনকে মিলিটারি জয়েন করতেই হবে, ঠিক আছে, সে তারপরে সে যা খুশি করতে পারে, কিন্তু মিলিটারি তাকে জয়েন করতে হবে, একবার অন্তত করতেই হবে, হি অর শি হ্যাজ টু সার্ভ দ্য কান্ট্রি। তো সেরকম কিছু নিয়ম আমার মনে হচ্ছে যে ওয়েস্ট থেকে অ্যাকচুয়ালি যেটা নেওয়ার কথা নয় সেটা আমরা নিয়েছি, কিন্তু যেটা নেওয়ার কথা সেটা নিই, কারণ আমরা সবসময় না খারাপটা নিতে মানে নিয়ে নিই, খারাপটা নকল করি। দেখতে ভালো লাগে। হ্যাঁ, ভালোটা কিন্তু আমরা কখনো নকল করি না। তা আমি বলবো যে সেই ভালোটাকে নকল করাটা খুব ইম্পর্টেন্ট। আমি দর্শককেও বলবো যে প্লিজ নিজেও এবং নিজের ছেলেমেয়েকে পড়াশোনা করার নম্বরের জন্য না, তাকে সে ফার্স্ট কেন হলো না তাকে প্রেশারাইজ করবেন না, প্রেশারাইজ করুন, দেখুন যে সে নিজের জীবনে কত টাকা সেই যে ম্যাথসটা করছে, যে অ্যারিথমেটিক বা মেন্টাল সামটা করছে, সেটা সে বাজারে গিয়ে কতটা অ্যাপ্লাই করতে পারছে, সে নিজের পাশের দোকানে গিয়ে সেটা কতটা অ্যাপ্লাই করতে পারছে, নিজের যে সায়েন্সটা পড়ছে সেইটা নিজের জীবনে কতটা অ্যাপ্লাই করতে পারছে, ঠিক আছে, সেটা দেখুন। নম্বরের ওপরে মানে তাকে ওই নম্বরের ঘোড়া বানিয়ে দেবেন না, ঠিক আছে, এটা সকলকে বলা। তো আমি সেটাই বলছি যে শিক্ষা ব্যবস্থা যদি রিফর্মড হয় তাহলেই আস্তে আস্তে আমার মনে হয় যে প্রত্যেকটা সেক্টর আস্তে আস্তে রিফর্ম হতে শুরু করবে, মানুষের চয়েসটা পাল্টাবে। তো সেই চয়েসটার জন্যই কিন্তু বেসিক্যালি আজকে ক্রিয়েটিভ বা যে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু আস্তে আস্তে তাদের গ্রাফটা একটু নিচের দিকে যাচ্ছে। কারণ ওই যে যারা গল্প লিখছে তারা ঠিক কনফিডেন্ট নয় যে দর্শক এই গল্পটা নেবে, তো তার থেকে বরং স্টার নিয়ে নিই, তাদের স্টারডাম নিয়ে নিই, তাদের নিয়ে নিলে তাহলে ওই যে তাদেরকে 100 জন ফলো করছে, সেই 100 জন তো দেখবে আমার সিনেমাটা, বা ওই 100 জন তো দেখবে আমার সিরিয়ালটা, কিন্তু সেটা হয় না। এই আমাদের সিরিয়াল ইন্ডাস্ট্রিতেই এমন অনেকজনকে করা হয়েছে যাদের প্রচুর ফলোয়ার, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সেই ফলোয়ার্স কিন্তু সিরিয়াল দেখে না, ঠিক আছে, তারা হয়তো ওয়েব দেখে, সিনেমা দেখে, তারা সিরিয়াল দেখতে ইন্টারেস্টেড হয় না, সামহাও ইন্টারেস্টেড হয় না। আমি উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, তারা ইন্টারেস্টেড হয় না, তাদের হয়তো বাড়িতে ইন্টারেস্টেড হয়, তাদের মা মাসিরা দেখে। সো সেটাই বলবো যে আর তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি করতেই হবে প্রত্যেক আর্টিস্টকে, কারণ সময়ের সাথে যে চলে না, সময় তাকে ভুলে যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সেটা তো করতেই হবে। তো আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটা রিফর্ম হওয়া খুব দরকার, এবং সেই সাথেই কিন্তু আমরা একমাত্র শিক্ষা দিয়েই আমরা আমাদের সোসাইটিটাকে বা যে কোনো ইন্ডাস্ট্রিকে পাল্টাতে পারবো। এই জায়গাটা একটা খুব সুন্দর কাটলাম তোমাকে, একটা খুব সুন্দর একটা কথা বললো যে আমরা যদি নিজেদেরকে শিক্ষিত করে তুলি, এবং শিক্ষিত মানে শুধু ডিগ্রি না, আমরা প্রপার একটা শিক্ষা যদি নিজেদের মধ্যে ইনকর্পোরেট করি, আমাদের সমাজ যথেষ্টভাবে চেঞ্জ হবে। এ সত্যি কথা, আমি এটা এগ্রি করি। আমি তোমাকে একটা প্রশ্ন করছি শেষ করার আগে, যেহেতু তুমি টিভি সিরিয়াল করো, এই একটা প্রশ্ন হচ্ছে কি, আমি বারবার দেখি যে যখন কোনো টিভি সিরিয়াল খুব ভালো মতো টিআরপি পাচ্ছে এবং হয়তো গল্প ভালো, অডিয়েন্স খুব ভালোবাসছে, তো কিছু টিভি সিরিয়াল একদম পিকে থাকতে থাকতে শেষ করে দেয়, ঠিক আছে, এবং অডিয়েন্সের তো মনে রাখে, তারা সবসময় দেখবে, তারা ইন্টারনেটে বলছে ভাই সিরিয়ালটা কি ভালো ছিল, ঠিক হয়ে গেছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় দেখি আমরা জিনিসটাকে ভালো থেকে স্ট্রেচ করতে 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 এমন জায়গায় নিয়ে চলে যায়, যারা ওর কোর অডিয়েন্স ছিল তারা গালাগাল দিচ্ছে। এটা কেন হয়? এইটা আমি বলবো যে শুধুমাত্র বিজনেস পার্সপেক্টিভ। এটা হচ্ছে ফর এক্সাম্পল, ধরো একজন প্রডিউসার, আমি প্রডিউসার ফর এক্সাম্পল, আমার একটা প্রোডাক্ট খুব ভালো চলছে, আমি সেই প্রোডাক্টকে দিয়ে আমি বলবো যে টাকা পয়সা আসছে, ঠিক আছে, আমার হাউসের একটা ক্রেডিবিলিটি আমি বলবো, বা প্রোফাইল, একটা সুন্দর প্রোফাইল তৈরি হচ্ছে, ঠিক আছে, আমার রিটার্ন আসছে, আমি 100 টাকা লাগিয়েছি, আমার 120 টাকা আসছে সেই প্রজেক্ট থেকে, যেটা হয়তো পরের প্রজেক্টে নাও আসতে পারে। আমি 100 টাকা লাগালাম, হয়তো 90 টাকা ফেরত পেলাম আর কি, ঠিক আছে, সেটা নাও আসতে পারে, বা হয়তো 105 টাকা পেলাম, 102 টাকা পেলাম, কিন্তু সেইটা বেশি দিন ধরে পেলাম না, সেটাও হতে পারে। মানে ফিউচার ইজ সো আনসার্টেন রাইট নাও। তো আমি না যেচে পড়ে ওই 20 টাকার যে প্রফিটটাকে, আমি ওটাকে শেষ করব না, আমি দেখবো কতদিন ওই লেবুটাকে কচলানো যায়, যতক্ষণ না ওটা তেতো হয়ে যাচ্ছে, তাও তেতো হয়ে যাওয়ার পরেও লোকে আর কি, আমি বলবো যে লেবুর রস করে খাচ্ছে, ঠিক আছে, তাহলে চলো তাই সাহি, কিন্তু ওই 20 টাকাটা তো আসছে যেখানে আমি সার্ভাইভ করতে পারবো অ্যাজ এ প্রডিউসার।
তা আমার মনে হয় যে এইটা ওই বলে না যে কোনো যেরকম অনেক ক্রিকেটারকে বলে যে যে তোমার একদম পিকে থাকাকালীন তুমি এটা ছেড়ে দাও, মানে রিটায়ার করো, লোকে তাহলে তোমাকে ভালোভাবে মনে রাখবে। কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে বিষয়টাই হয়ে গেছে যে সিরিয়ালের সত্যি কথা বলতে কি আর্কাইভাল কোনো ভ্যালু নেই। আজকে 10 বছর আগে যে সিরিয়ালটা হয়েছে সেই সিরিয়ালটাকে বেশিরভাগ লোক মনে রাখেনি, মানে মনে রেখেছে সেটা খুব মানে একটা ভেগ ভাবে, মানে Nostalgia ছিল। নস্টালজিয়া, তাও মানে ওরকম একটা সিরিয়াল ছিল, ভাষা ছিল, হুম। সেখানে সৃজন ছিল, হুম। ব্যাস ওইটুকুনি। পার্টিকুলারলি হয়তো তারপরেও ইনফ্যাক্ট যে সিরিয়ালগুলো এসছে সেগুলোকে মানে এখন ট্রেন্ডটা হয়ে গেছে যে এখন যেটা চলছে মানুষ সেটাকে নিয়ে মাতামাতি করবে। তো সিরিয়াল যেহেতু ওই মনে রাখে না সেইভাবে, আমার মনে হয় যে ওই যে ফর এক্সাম্পল 20 টাকার যে এক্সট্রা প্রফিটটা সেটা বেশি ভ্যালুয়েবল হয়ে যায় রাদার দ্যান দ্য গুড ইমেজ অফ দ্য সিরিয়াল। কারণ ইমেজ তো তার থাকবে, তার রাখতে চেষ্টা করব আমরা যেটার একটা আর্কাইভাল ভ্যালু আছে, ঠিক আছে? যেরকম একটা ফর এক্সাম্পল ছবি, সেটা শুধু আমাদের সিরিয়াল না, মানে বম্বেতেও সিরিয়াল কিন্তু মানে পার্টিকুলারলি সেরকম আর্কাইভাল ভ্যালু নেই। হ্যাঁ সেখানেও টানছে, টেনেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম নয় যে সিরিয়ালটা ধরো ফর এক্সাম্পল হিন্দিতেই সাজবি কবি বহুতি, ওই সিরিয়ালটা সাকসেসফুল হয়েছে বলে আজকে একতা কাপুরকে কোনো চ্যানেল স্লট দেবে তা নয়, কিন্তু একতা কাপুর হ্যাজ টু প্রুভ হার সেলফ ডে ইন ডে আউট। যদি সাকসেসফুল নাম, যদি নাম্বারস না দিতে পারে, একতা কাপুরের মতো নামকেও লোকে হয়তো চ্যানেল হয়তো দেবে না, মানে প্রোডাক্ট ওরিয়েন্টেড দেবে না, ঠিক আছে, মান্যতা দেবে না, যে বলবে যে ভাই তোমার প্রোডাক্ট চলছে না, ছেড়ে দাও। এখানেও তাই, এখানেও হচ্ছে বিষয়টা হয়ে গেছে যে যে যখন যেটা মানে এখন তুমি দেখবে যে যখনই একটা সিরিয়াল নাম্বারস দিতে পারছে না সেটা বন্ধ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু কেউ ওই ধৈর্য মানে চ্যানেলও বা আমি বলবো যে যারা ওপরে বসে আছে তারা কিন্তু সেই ধৈর্যটা দেখাতে পারছে না যে দেখি না, আরও কয়েকদিন দেখি, একটু করে দেখি। কেউ লস প্রজেক্ট চালাতে চাইছে না, কেউ ওই টাইমটা কাউকে দিতে চাইছে না, ঠিক আছে, প্রজেক্টকে। তো আমার মনে হয় সেটাই একমাত্র কারণ, যেখানে প্রফিট হচ্ছে সেই প্রফিটটাকে নিয়ে নিচ্ছে, মানে ওটা দেখতে যাচ্ছে না যে এটা গল্পটা, কারণ এমনি একটা জিনিস কেউ ওই প্রজেক্টটা হয়তো মনে রাখবে না কেউ, তো সেটার ভালো ইমেজ থাকুক খারাপ ইমেজ থাকুক ইট ডাজন্ট ম্যাটার। তো ওই জন্যই আমার মনে হচ্ছে যে অনেক প্রজেক্ট আর কি ওই লেবুর মতো কচলেই যাচ্ছে, মানে তেতো হয়ে গেছে, লোকে মানে বলছে যে, কিন্তু আবার বলছে মুশকিলটা আমি একজনকে বলেছিলাম, যে আমাকে বলেছিল যে আচ্ছা এই গল্পটা তো মানে একদম জঘন্য হয়ে গেছে, ঠিক আছে। আমি তখন বলেছিলাম আচ্ছা আপনি তাহলে দেখছেন কেন, আপনারা দেখা বন্ধ করে দিন, তাহলে টিআরপি পড়ে যাবে, টিআরপি পড়ে গেলেই হয়ে যাবে। কিন্তু আবার বেশিরভাগ জায়গায় দেখেছি যে মানুষ সিরিয়াল শোনে, ঠিক আছে। আমি আমার এক রিলেটিভের বাড়িতে গেছিলাম, সেখানে দেখছি যে রান্নাঘরে কাজ করছে আর সিরিয়াল ওদিকে চলছে, শুনছে। তাই জন্য আমাদের অ্যাক্টিং প্যাটার্নেও বলে যে একটু লাউড করো, কারণ ওই যে আমাকে বলেছিল, আমার জিজ্ঞাসা ছিল যে আমরা এত ওভার অ্যাক্টিং মানে ওভার পারফর্ম কেন করি, লাউড কেন করি, মানে একটা কথা সিনেমাতে একরকম ভাবে বলি, আমরা সিরিজে একরকম ভাবে বলি, থিয়েটারে একরকম ভাবে বলি, আবার সিরিয়ালে আরেক রকম ভাবে বলি, সেটা কেন? তো আমাকে একজন উত্তর দিয়েছিলেন যে দেখ, বিষয়টা হচ্ছে যে সিরিয়ালে মাসিমা কি করছে যে রান্নাঘরে রান্না করতে করতে সিরিয়ালটা শুনছে যে ওই ক্যারেক্টারটা কি বলছে, পাশে প্রেসার কুকার হুস করে সিটি মারছে, নিচে দুজন ঝগড়া করছে, ঠিক আছে, পাশে হয়তো ছেলে মেয়ে জোরে জোরে পড়াশোনা করছে, বা চারিদিকে গান চলছে, তার মাঝখানে তোকে কি করতে হবে, ওই ইয়েটাকে অ্যালাইভ রাখতে হবে, প্রজেক্টটাকে অ্যালাইভ রাখতে হবে। তাই জন্য কি ওভার করতে হবে, একটা যে কোনো কথা আমাকে খুব এক্সাজারেটেড ভাবে বলতে হবে যাতে ওইটা একদম থাকে, মানে আমি বলবো যে ওটা ডমিনেট করে, ঠিক আছে। কি তুই এই কথা বললি, কি তুই এই কথা বললি, এই যে কথাটা, এই যে ডিগ্রিটা, এইটা একমাত্র রেজিস্টার হবে তখন যখন সেকেন্ড যে এক্সাম্পলটা দিলাম ওইভাবে বলা হবে। তাই জন্য সিরিয়াল তাই। আবার সিনেমার ক্ষেত্রে উল্টো কেন, সিনেমার ক্ষেত্রে কেন, একটা বিশাল বড় স্ক্রিনে, যদিও এখন হলে সিনেমা বেশিরভাগ লোকে দেখতে যায় না, ওটিটিতেই দেখে নেয়। তাই জন্য আস্তে আস্তে আমি বলবো যে সিনেমারও প্যাটার্নটা আস্তে আস্তে একটু সিরিয়ালের দিকেই যাচ্ছে, অনেকটা আমি বলছি। কারণ হলে আগে যেরকম হলে হচ্ছে বিশাল বড় একটা স্ক্রিন, সেখানে যদি আমি বলি যে কী রে
এরকম বড় করে বলি, সেটা দেখতে ভালো লাগবে না, সেখানে আমাকে আন্ডার করতে হবে। তো ওটাই বলছি যে আস্তে আস্তে মানে এই যে সিরিয়ালের যে প্যাটার্ন, সেই দিক দিয়ে আমি বলবো যে যতটা নেওয়া যায় সেখান থেকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ ইমেজ, ওই সিরিয়ালের ইমেজ ডাজন্ট ম্যাটার রাইট নাও ইন টুডেজ সিচুয়েশন। খুব বড় এটা একটা প্রশ্ন, কারণ দর্শকরা যারা লয়াল দর্শক থাকে সিরিয়াল দেখে যারা, তাদের এটা খুবই একটা কষ্টের জায়গা, একটা প্রশ্ন যে কেন সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে না বা এটা কেন শেষ করে দিচ্ছে না। তো আশা করি দর্শকরা এই উত্তরটা পেয়েছো। তো আমরা শেষ করার আগে একটা শেষ প্রশ্ন করবো তোমাকে, খুব জানতে ইচ্ছে করছে, কারণ তোমার সিরিয়ালের অনেক দিনের তোমার জার্নি যাত্রা, এখানে তোমার সব থেকে প্রিয় অভিনেত্রী যার সঙ্গে তুমি স্ক্রিন শেয়ার করেছো বা তোমার মনে সব থেকে সুন্দর একটা কলিগ যে তোমাকে প্রচন্ড সাপোর্ট করেছে, এইটা না আমি বলবো, দেখো প্রথমেই তো বলেছি যে জয়িতা, রীতা দত্ত চক্রবর্তী, মানে তারা মানে আমার অস্তিত্ব আজকে আমি বলবো যে অনেকটা তাদের জন্য, ঠিক আছে? কারণ তারা সেই সময় আমাকে সেই মনোবলটা না দিলে মানে এতদিন হয়তো আমি সাস্টেন করতে পারতাম না, ঠিক আছে? হয়তো তখনই ইনফ্যাক্ট আমাকে বলেছিল প্রডিউসার যে যেহেতু তুই পারছিলি না, আমি ভেবেছিলাম তোকে রিপ্লেস করে দেবো, কিন্তু এখন তো ইউ আর ডুইং রিয়েলি গুড। তো আমার সেখানেই আর কি যে তাদের একটা বিশাল বড় অবদান আছে। তবে আমার না সেইভাবে, ফর এক্সাম্পল, এটা খুব হয়তো অপ্রাসঙ্গিক আর কি, কিন্তু আমার কোনো শত্রু নেই, ঠিক আছে? মানে ইন্ডাস্ট্রিতে আমার সাথে তার খারাপ সম্পর্ক এরকম কোনো ইয়ে নেই, এবং সকলের সাথেই আমি বলবো যে যাদের যাদের সাথে কাজ করেছি সকলেই দেখতে গেলে আমার ফেভারিটই বলা যেতে পারে। অ্যাকচুয়ালি আমি নিজের খুব বড় একটা ফেভারিট, তো তাই জন্য সেই বাকি ফেভারিটের জায়গাটা আমি ওটা সকলকেই একই জায়গায় রেখেছি। খুব সুন্দর একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার, টিভি সিরিয়াল ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করার জন্য এটা খুব সুন্দর একটা অ্যান্সার। যারা দেখছে কাউকে ছাড়া ঝামেলা করবে না, কোনো এই সিরিয়ালে গেলে ওই নায়িকা না, এটা অনেস্ট উত্তর। এটা সকলের সাথে আমার মানে শুধু আমি বলবো ক্রিয়েটিভলি রনির সাথে আমার চূড়ান্ত একটা কেমিস্ট্রি, ঠিক আছে? কিন্তু বাকি সকলের সাথে আমার রনিতা যেহেতু সিরিয়াল করে না, তো রনিতাকে বলা যায় কোনো চাপ নেই, কে জানে হয়তো করতে পারে এরপরে। যাই হোক, আমরা অনেকক্ষণ আড্ডা পেরেছি। তোমার যদি দর্শককে বা স্পেশালি যে নিউ কামার এমন কেউ আছে, কারণ তুমি কোনো মেসেজ দিতে চাও, তুমি যেতে পারো। হ্যাঁ, আমি একটাই জিনিস বলবো যে যারা চাইছো এই ইন্ডাস্ট্রিতে একটা নাম করতে, সুনাম করতে, আমি বলবো যে শুধু নামের পেছনে ছুটো না। কারণ বেশিরভাগ মানুষকেই দেখেছি, তাদেরকে যখন বলেছি যে আচ্ছা ধরে নাও তুমি, তারা বলেছে আমি অভিনয় করতে চাই, তো আমি বেশিরভাগ লোককে একটাই জিনিস জিজ্ঞেস করছি, আচ্ছা ধরো ফর এক্সাম্পল তুমি যে অভিনয়টা করতে চাও, ধরো তুমি এমন একটা অভিনয় করলে সেটা কেউ দেখলো না, তখন তুমি কি অভিনয় করতে চাইবে? তখন তারা কিন্তু ডিলেমায় পড়ে যায়। তো বিষয়টা হয়ে গেছে যে ধরো, আমি এটা সকলকে এই এক্সাম্পলটা দিই, যে ধরো কোনো মানুষ তোমার সাথে কোনো স্বার্থে মিশছে বা স্বার্থে তোমাকে ভালোবাসছে, মানে ফর এক্সাম্পল ধরো তোমার কাছে প্রচুর পয়সা রয়েছে, সেই জন্য তোমাকে ভালোবাসছে, তুমি কি সেটা চাইবে? সেরকম মানুষ কি প্রেফার করবে নিজের লাইফে? করবে না। তো আমাদের ক্রিয়েটিভ যে সত্তা, বা আমি বলবো যে ক্রিয়েটিভিটি যে, সেও কিন্তু শুধুমাত্র ফেমের জন্য আর কি তুমি তাকে ভালোবাসবে সেটা চায় না। সুতরাং নিজেকে রেডি করো, নিজেকে আমি বলবো যে কাবিল বানো, যেটা আগেও বলেছি, যে নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে এক্সপ্লোর করো, দেখো তোমার তুমি কি ভালো পারো সেটা দেখো, তুমি কি ভালো পারো না সেটাও দেখো। যেগুলো ভালো পারো সেগুলোর ওপরে কাজ করো, যেগুলো ভালো পারো না সেগুলোর উপর আরও বেশি কাজ করো, ঠিক আছে? দরকার হলে নিজে তৈরি করো, কারোর কে কাজ দেবে সেটার জন্য অপেক্ষা করো না, নিজের পথটা নিজে তৈরি করো। এবং আমি বলবো যে যখন তুমি নিজেকে রিচ করবে, যখন তুমি নিজেকে উন্নত করবে, তখন দেখবে ইন্ডাস্ট্রিটাও উন্নত হচ্ছে, তখন দেখবে গোটা পৃথিবীটাই উন্নত হচ্ছে তোমার চোখে। তো আমি সেটাই বলবো যে নিউ কামার যারা আছে, তারা শুধু ওই ফেমের জন্য চারটে টিভিতে দেখা যাবে বলে, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, ফেম সকলেই ভালোবাসে, আমিও ভালোবাসি হয়তো, কিন্তু শুধুমাত্র ফেমের জন্য এই ফর্ম অফ আর্টটাকে ভালোবেসো না। আমি বলবো যে ভালোবাসার জন্য, মানে তুমি এইটা করে ভালো থাকো, অন্য কেউ, এই যেরকম আমি গান করে ভালো থাকি, ঠিক আছে, আমি অভিনয় করে ভালো থাকি, আমি ক্যামেরার সামনে ভালো থাকি, তাই জন্য আমাকে কেউ কাজ দিক না দিক, আমি নিজের কাজ, আমি কেউ অন্য কাজ না থাকলে আমি বাড়িতে বসে নিজে নিজে গান গাই,
বা নিজে নিজে আমি ক্যামেরার সামনে অভিনয় করি, ঠিক আছে? তো সেইটা যেদিন করতে পারবে আমি বলবো যে তুমি সত্যিকারের ভালোবাসছো, এবং আমি বলবো যে সেটা অনেক জাস্টিফাইড হবে, এবং এইটার স্যাটিসফ্যাকশনটা প্রচুর। নিজেকে যখন তুমি দেখবে একটা জিনিস যে নিজেই একটা জিনিস পারছো, তখন কিন্তু কে কাজ দিল, কে দিল না, কে মান্যতা দিল, কে আমাকে 4টে অ্যাওয়ার্ড দিল, কিচ্ছু যায় আসে না, তখন যাবে আসবে না। যে কোনো শিক্ষিত মানুষ যে কোনো ফিল্ডে একটা শিক্ষিত হওয়ার আলাদা স্যাটিসফ্যাকশন থাকে। কারণ কি হয় যে নিজের চোখে নিজের রেসপেক্টটা তখন বেড়ে যায়। যখন আয়নায় দেখবো আমি বলবো যে হ্যাঁ, ইন্দ্রনীল কিন্তু কাবিল হয়েছে, ও নিজে প্র্যাকটিস করে গানটা ভালো গাইছে এখন, বা অভিনয়তে সেই ফাইন টিউনিংটা আনতে পেরেছে, ঠিক আছে? তো যখন নিজেকে তুমি নিজে এটা বলবে, তার মানে তুমি নিজেকে রেসপেক্ট করছো, এবং নিজের কাছে নিজের রেসপেক্টের থেকে বড় কোনো কিছু হয় না আর কি। তো আমি বলবো যে জাস্ট নিজেকে প্রিপেয়ার করো, বাকিটা হয়ে যাবে। খুব সুন্দর একটা কথা বললে। তা আজকে আমাদের খুব সুন্দর একটা আড্ডা হয়েছে, আমরা খুব এনজয় করেছি, টিম আশা করছি খুব এনজয় করেছে। তো আমাদের শোতে আসার জন্য ধন্যবাদ। অ্যাবসলিউটলি সো। আমি বলবো যে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, কারণ আড্ডার মতো ভালো জিনিস আর হয় না, কিছু হয় না। ঠিক আছে? এবং এটা আমি জানি না কিভাবে ও এডিট করবে, কারণ প্রচুর কথা আছে, এবং প্রচুর না বলা, আমি বলবো যে অনেক কিছু রয়ে গেল। মানে এরকম আমি প্রত্যেকটা মানুষ যারা এখানে আসে, এরকম আড্ডা সেশনে আসে, আমার আই থিঙ্ক যে তাদের এমন অনেক কথা আছে। ইনফ্যাক্ট তোমারও নিশ্চয়ই অনেক এরকম প্রশ্ন আছে যেগুলো তোমার করা হলো না। হ্যাঁ, তো না, আড্ডা তো এটাই বিউটি, আর পরের বার হবে কোনো একটা। অ্যাবসলিউটলি, নিশ্চয়ই। এবং আমি নিশ্চয়ই। দর্শকদের যেটা হ্যাঁ। মানে আমাদের যেটা একটা জিনিস যেটা আমরা স্ক্রিপ্টে যাই না, এবং পুরোটাই আমরা আনকাট করি, মানে এটা লাইভ করতে পারছি না, তাই লাইভ করে দিলে হয়তো পুরোটা লাইভই আসতো। খুব ভালো হতো, খুব ভালো হতো। তো যেহেতু আমরা পুরোটা আনকাট করি হ্যাঁ। এবং আমাদের টাইম লিমিট থাকে, তো এটা ঠিক আছে, কিছু প্রশ্ন করা হলো না, আবার করা হবে। নিশ্চয়ই। কিছু প্রশ্ন ভাবিনি, যেটা তুমি করে করতে হলো, এটা ভালো, এটা তো আড্ডার একটা মজা আমাদের ক্ষেত্রে। অ্যাবসলিউটলি। তো এই রনেসটাই আমাদের জন্য একটা পজিটিভিটি। সবাই যেন দর্শকরা যেন অতিথিকে সেইভাবেই দেখতে পায় যেটা তারা ক্যামেরা দেখতে অভ্যস্ত নয়। অ্যাবসলিউটলি তাই, ঠিক আছে। অ্যাবসলিউটলি তাই। তো আমাদের শোতে আসার জন্য ধন্যবাদ। আজকে আড্ডাটা এখানে বন্ধ করছি। নিশ্চয়ই। আশা করবো অন্য কোনো কাজের প্রমোশনে তুমি আবার আসবে। একদম। আর থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ওভার এই আড্ডা সেশনের জন্য। সত্যি মানে আমি তো গল্প করতে খুবই ভালোবাসি, এবং আমি আবার কথা বলতে শুরু করলে শেষ করতে হয়, মানে আমি দেখছি মাঝখানে ওকে কাটতে হচ্ছে আর কি, আমি এত বলেই যাচ্ছি। না, এটা একদম না। আমরা তো এটাই চাই যে আড্ডাটা এভাবে হোক, যাতে আমরা এনজয় করি, যে আমরা ঘুমিয়ে পড়লাম, সামনে যখন কিছু বলছে না, বা আমরা টোন করে যাচ্ছি কিছু বলো ভাই, তখন খুব চাপ হয়ে যায়। ঠিক আছে, ওটা করাটা খুব চাপ। দাদা কিছু বলুন, দাদা কিছু বলুন, তখন খুব চাপ হয়ে যায়। আর তখন সমস্যা কি হয়ে যায়, এটা বলা উচিত না। তখন তো জিনিসটা কি দাঁড়িয়ে যাবে, লোকে দেখবে আমি খুব কথা বলছি। হ্যাঁ, মানে যাকে কথা বলতে নিয়ে মানে তখন লোকে না উল্টোটা ভেবে নেয় যে মানে যে হোস্টে কথা বলতে জানে না, কিন্তু এটা নয়। মানে আমার সামনে যদি হোস্ট মানে গেস্ট যদি আড্ডা দেয়, তোমার কোনো আটকাইনি আমি, আমার দরকার নেই, ঠিক আছে? এবার কেউ যদি কথা না বলতে চায়, তাকে তো আমি কি করবো দাঁড়িয়ে? ঠিক আছে, আর কিছু করার নেই দাঁড়িয়ে, জায়গাটা বলবো না এখানে, নাহলে বাকি যারা এই ব্যাপারটা করছে তারা বুঝতে পারবে, তো তারপর গালাগাল দেবে। তো এটা করবো না। তো খুব সুন্দর একটা আড্ডা গেছে, আমার টিম খুব মজা পেয়েছে। আশা করবো তোমাকে পাবো। তোমার ভবিষ্যতের জন্য নিশ্চয়ই অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো। আচ্ছা, তার আগে নিজের একটু প্রমোশন করে দিই। সেটা হচ্ছে যে আমার বললাম মিউজিক চ্যানেল ইন্দ্রনীল মল্লিক মিউজিক, সেটাতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমার ভ্লগিং চ্যানেল আছে নীলতনিস ডেইলি, যেখানে আমি আমার ওয়াইফ ভ্লগিং করি, এবং খুব ভালো একটা কন্টেন্ট এরপরে আসছে আর কি। আমরা বাইরে ঘুরতে গেছিলাম, সেই কন্টেন্ট আসছে সেখানে, সেটা দেখো। ইনস্টাগ্রামে প্লিজ আমাকে ফলো করো, আর আমার কন্টেন্টগুলোকে আমাকে ফিডব্যাক দিও যে কেমন লাগছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে যা আমার হ্যান্ডেলস আছে সেগুলোকে করো, এবং আমাকে একটু ফিডব্যাক দিতে থাকো যে কেমন যাচ্ছে বিষয়টা, ঠিক আছে? আর এইভাবেই ভালোবাসতে থাকো। আমি এটা প্রশ্ন করে ভেবেছিলাম, বাট এটা মিস হয়ে গেল। যাই হোক, তো ভালো থেকো ইন্দ্রনীল, আর অনেক শুভেচ্ছা। নমস্কার। থ্যাংক ইউ, নমস্কার। তো দর্শকরা, আজকে একটা খুব সুন্দর আমাদের আড্ডা গেল। আশা করছি যারা এখন অবধি দেখেছেন, যারা টিভি সিরিয়ালের ফ্যান, তারা অনেক কিছু জানতে পারলেন আপনাদের সময় থেকে। এবং যারা নতুন শিল্পী, যারা উঠে আসছেন, যারা অভিনেতা স্পেশালি, তারা আশা করি অনেক কিছু শিখতে পারলেন এখান থেকে, যেটাও বলেছে ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করা। ওকে, এবং যেটা একটা ডিসকাশন উঠেছিল, যে কোনো কাজ করতে গেলে বিশ্বাস থাকাটা, মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল একটা ট্রাস্ট থাকাটা খুব জরুরি। তো সেটার উপরে কাজ করুন, কাজটাকে ভালো করুন, এবং আর কি বলবো, আর দেখুন, ভালো কাজ করুন, ভালো কাজ নিয়ে আসুন, এবং কিছু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করুন, এটাই যা।
তো আজকের মতো পর্ব এখানে শেষ করছি। পরের পর্বে আবার নতুন কোনো অতিথির সঙ্গে আমরা আসবো। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই এপিসোডটা আরও নতুন নতুন আপনার দর্শক বন্ধুদের কাছে পাঠান এবং ভালো থাকুন। নমস্কার।